সকলকে স্বাগত। আজকে আমরা অজ সন্ধি নিয়ে চর্চা করব। আগের ক্লাসে আমরা বিসর্গ সন্ধি দেখেছিলাম। আজকে আমরা অজ সন্ধি দেখব। অজ সন্ধি বলতে আমরা স্বরসন্ধি জানি, কারণ অজ হচ্ছে প্রত্যাহার এবং সে অজ প্রত্যাহারের দ্বারা স্বরবর্ণের গ্রহণ হয়, তাই একে স্বরসন্ধি বা অজ সন্ধি উভয় নামেই ডাকা হয়। সেই স্বরসন্ধি বা অজ সন্ধি পড়তে গেলে তার আগে আমাদের প্রাথমিক যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মাহেশ্বর সূত্র। এই মাহেশ্বর সূত্র নিয়ে আমরা আগের ক্লাসেও চর্চা করেছিলাম। সেখানে দেখেছিলাম যে আমাদের কিভাবে প্রত্যাহার গঠিত হয়। সেখানে আমরা দেখেছিলাম যে ঈদ বর্ণের সঙ্গে আদি বর্ণ মিলিত হয়ে প্রত্যাহার হয় এবং সেই প্রত্যাহারগুলির দ্বারা অন্যান্য বর্ণকে অর্থাৎ মাঝের যে বর্ণগুলিকে তাকে বোঝানো হয় এবং ঈদ বর্ণগুলির গ্রহণ হয় না। যেমন যদি অচ একটা প্রত্যাহার নিই, যেমন এখানে অয়ুনের অ নিলাম, আর আমি যদি ওই ঔচের চ নিই, তাহলে আমার কি থাকছে, আমার এখানে অ আর এখানে চ, এই দুটো মিলে আমার কি প্রত্যাহার হবে, আমার অজ প্রত্যাহার হবে। এই অজ প্রত্যাহারের মধ্যে কাদের কাদের গ্রহণ হবে না, মাঝের যে বর্ণগুলি আছে ই উ রি রি এ ও ওই ও এবং অ, এরও গ্রহণ হবে, কিন্তু ন ক ওয়া চ এদের গ্রহণ হবে না। তার কারণ এরা হচ্ছে ঈদ বর্ণ, আর প্রত্যাহারের মধ্যে ঈদ বর্ণের গ্রহণ হয় না। এরপরে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে উচ্চারণ স্থান। যে এই যে মাহেশ্বর সূত্রে যে বর্ণগুলো বলা হলো বা বর্ণমালায় আমাদের যে সকল বর্ণ আছে তাদের উচ্চারণ স্থান কি, অর্থাৎ এই বর্ণগুলো কোথায় উচ্চারিত হয়, তার জন্য কতকগুলি বাক্য প্রসিদ্ধ। এগুলি কোনো সূত্র নয়, কিন্তু এগুলি পরম্পরাক্রমে প্রাপ্ত বাক্য, যেগুলি আমরা সচরাচর সিদ্ধান্ত কৌমুদীর বৃত্তিতে অথবা লঘু সিদ্ধান্ত কৌমুদীর বৃত্তিতে আমরা দেখতে পাই। এগুলি কিন্তু কোনো সূত্র নয়, আগেই বলে রাখি, পাণিনি কোনো এরকম সূত্র করেনি। কি বাক্যগুলো আমরা কিরকম পাচ্ছি উচ্চারণ স্থান নির্ণয়ের জন্য, না বলা হচ্ছে অকুহা বিসর্জনীয়ানাম কণ্ঠঃ। অকুহা বিসর্জনীয়ানাম কণ্ঠ। অকুহা এখানে যদি ভাঙা হয় অ, উ, অ এবং বিসর্জনীয়। অ মানে হচ্ছে অবর্ণ, অবর্ণের মধ্যে হ্রস্বও পড়ে, দীর্ঘও পড়ে, প্লুতও পড়ে। আবার কুয়ের মধ্যে কু বলতে ক বর্গ, আমরা জানি পাঁচটি জিনিস, কু, চু, টু, তু, পু। কু মানে ক বর্গ, ক বর্গ বলতে ক খ গ ঘ ঙ। চু বলতে চ বর্গ, চ ছ জ ঝ ঞ। টু বলতে ট বর্গ, তু বলতে ত বর্গ, আর পু বলতে প বর্গ। তাহলে এখানে কি বলা হচ্ছে, কণ্ঠ, কাদের উচ্চারণ স্থান কণ্ঠ, অর্থাৎ কারা কণ্ঠে উচ্চারিত হয়, না বলা হচ্ছে অ, উ এবং হ, অর্থাৎ অবর্ণ, অ এর হ্রস্ব দীর্ঘ প্লুত অ, আ, অ যাই হোক না কেন, ক খ গ ঘ ঙ এবং হ, তার সঙ্গে বিসর্জনীয়, বিসর্জনীয় মানে বিসর্গ, তাদের উচ্চারণ স্থান কোথায়, না তাদের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। তারপরে আসছে ইচু ইয়াসানাম তালু। ইচু ইয়াসানাম তালু মানে কি, ই মানে হচ্ছে ই বর্ণ, হ্রস্ব দীর্ঘ প্লুত। চু মানে চ বর্গ, চ ছ জ ঝ ঞ এবং ইয় মানে অন্তস্থ জ এবং তালব্য স। তাহলে ই চু ইয় সা নাম তালু, ই বর্ণের, চ বর্গের এবং অন্তস্থ জ এবং তালব্য স, এরা কোথায় উচ্চারিত হয়, না তালুতে। এই যে এখানে ভাগ ভাগ গুলো করা আছে, এখানে আমি বোঝার সুবিধের জন্য কিন্তু আমি তালিকাও দিয়ে দিয়েছি। এখানে দেখো কণ্ঠ, কণ্ঠে কি আছে, অ ক বর্গ হ এবং বিসর্গ। এখানে অ ক খ গ ঘ ঙ হ এবং বিসর্গ, তাই আমি এখানে তালিকা একটা দিয়ে দিয়েছি। তারপরে কি আসছে, ঋতু রসায়নাম মূর্ধা। তাহলে রি, রি মানে হ্রস্ব দীর্ঘ প্লুত, টু মানে ট ঠ ড ঢ ন, র এবং মূর্ধন্য স। এই বর্ণগুলো কোথায় উচ্চারিত হয়, না মূর্ধা, তার জন্য বলা হচ্ছে ঋতু রসায়নাম মূর্ধা। রি বর্ণ, ট বর্গ, র এবং মূর্ধন্য স। তারপর কি আসছে, ঋতু লসানাম দন্তাহা। রি, রি বর্ণ, রি কটা, রি দুটো, হ্রস্ব এবং প্লুত। দীর্ঘ নেই কেন, না রি এ দীর্ঘ হয় না। তু মানে ত বর্গ, ত থ দ ধ ন, ল এবং দন্তীয় স। এই বর্ণগুলো কোথায় উচ্চারিত হয়, দন্তে উচ্চারিত হয়। তাহলে রি মানে হ্রস্ব এবং প্লুত, তু মানে ত থ দ ধ ন ত বর্গ, ল এবং দন্তীয় স, এদের উচ্চারণ স্থান কি, না এদের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। দেখো দন্তের ঘরে দেওয়া আছে, দন্তের রি ত থ দ ধ ন ল এবং দন্তীয় স।
তারপরে কি আসছে উ পু উপধ্মানীয়া নাম ওষ্ঠৌ। এবারে কি আসছে উ, উ বর্ণ মানে উ হচ্ছে হ্রস্ব হ্রস্ব দীর্ঘ এবং প্লুতৌ। পু উপধ্মানীয়া নাম, এটা সন্ধি ভেঙে নি, এখানে দুটো উ আছে, উ যোগ করে দীর্ঘ উ হয়ে গেছে। এখানে যে পু তারপরে হচ্ছে উপধ্মানীয়, পু উপধ্মানীয়, তাহলে পু এর উ আর উপধ্মানীয় উ যোগ করে পু হয়ে যায়, দীর্ঘ উকার হয়ে যায়। তার মানে উ মানে হচ্ছে হ্রস্ব দীর্ঘ প্লুতৌ। কোথায় উচ্চারিত হয়? ওষ্ঠৌ। ওষ্ঠ মানে ঠোঁট, ঠোঁটে উচ্চারিত হয়। উ মানে প বর্গ, প ফ গ ভ ম। আর কি আসছে? আর বলছে উপধ্মানীয়। এখন প্রশ্ন, উপধ্মানীয় কি জিনিস? উপধ্মানীয় হচ্ছে প আর ফ এর আগে যদি অর্ধ বিসর্গ থাকে, সেই প আর ফ এর আগে অর্ধ বিসর্গকে উপধ্মানীয় বলা হয়। যেমন এখানে দেওয়া আছে দেখো, প আর ফ এর আগে এখানে দেখো এই যে অর্ধেকটা চাঁদের মতো যে উল্টো দিকে সোজা দিকে, এটা অর্ধ বিসর্গ কেন বলা হচ্ছে? এখানে বিসর্গ তো সার্কেলটা পূর্ণ হতো, উপর থেকে অর্ধেকটা মুছে দিয়েছে, নিচের থেকে অর্ধেকটা মুছে দিয়েছে, ওর জন্য এটা কি অর্ধ বিসর্গ। তাহলে প আর ফ এর আগে থাকলে তাকে কি বলা হয়? উপধ্মানী। আর যদি এই জিনিসই যদি ক আর খ এর আগে থাকে, তখন তাকে বলা হয় জিহ্বা মূলীয়। ক আর খ এর আগে অর্ধ বিসর্গ হলে তাকে কি বলা হয়? উপধ্মানী। আর ক আর খ এর আগে থাকলে তাকে কি বলা হয়? জিহ্বা মূলীয়। যেমন পরে গিয়ে বলা হবে, এইখানে দেখো ক আর খ এখানে যে দেখানো হয়েছে, এগুলো কিন্তু জিহ্বা মূলীয়, এগুলো কিন্তু উপধ্মানীয় নয়। ক আর খ এর আগে থাকলে তাকে কি বলা হয়? উপধ্মানীয়। এই যে বর্ণটা আছে এটাকে কি বলা হচ্ছে? উপধ্মানীয়। খ এর আগে এই যে অর্ধ বিসর্গটা আছে এটাকে বলা হচ্ছে উপধ্মানীয়। তাহলে উ মানে হ্রস্ব দীর্ঘ প্লুতৌ, উ মানে প বর্গ প ফ ব ভ ম, আর উপধ্মানীয় মানে প এর আগে যে অর্ধ বিসর্গ অথবা প এর আগে যে অর্ধ বিসর্গ সেটা উপধ্মানীয়। এরা কোথায় উচ্চারিত হয়? না ওষ্ঠৌ, ওষ্ঠে উচ্চারিত হয়। তারপরে কি আসছে? ইয় ম ঙ ণ না নাম নাসিকা চ। এখানে 5টা বর্ণ আছে, ইয় ম ঙ ণ এবং ন। এই যে ইয় ম ঙ মূর্ধন্য ন দন্তীয় ন, এদের উচ্চারণ স্থান কোথায়? বলছে নাসিকা চ। চ মানে কি? নাসিকাও, মানে নাসিকাকে যোগ করতে হবে। কেন নাসিকা চ কেন বললো? বাদ বাকিগুলো শুধু তালু মূর্ধা, তালু চ মূর্ধা চ এরকম তো বলেন, এখানে চ কেন বলছে? তার কারণ এই যে 5টা বর্ণ আছে, এই 5টা বর্ণের অলরেডি উচ্চারণ স্থান বলা হয়ে গেছে, তার সঙ্গে নাসিকাকেও যোগ করতে হবে। তার জন্য বলো নাসিকা চ। কি করে বলা হয়ে গেছে? ইয়ক যদি ভালো করে দেখো, ইয়া হচ্ছে চ বর্গের মধ্যে পড়ে, চ ছ জ ছ ইয়। তাহলে চু এর উচ্চারণ স্থান কি ছিল? তালু। তাহলে তো ইয়ার উচ্চারণ স্থান অলরেডি তালু বলে দিয়েছে। তাহলে এখানে নাসিকা চ মানে কি? তার মানে ইয়া হচ্ছে তালু প্লাস নাসিকা। ময়েরও কি বলেছে? নাসিকা চ। কেন? ময়ের উচ্চারণ স্থান আগে বলা হয়ে গেছে, ম প বর্গের মধ্যে পড়ে, উপু উপধ্মানীয়া নাম ওষ্ঠৌ। তাই ম ওষ্ঠৌ নাসিকা চ, ঠোঁট এবং নাক মিলে উচ্চারণ হয়। ঙ, ঙ কোথায়? এটাও বলে দেওয়া হয়ে গেছে, অকুহা বিসর্জনীয় নাম কণ্ঠ। এখানে কু মানে ক বর্গ, ক খ গ ঘ ঙ, আর এখানে কি আছে? ঙ। তাহলে কণ্ঠ প্লাস নাসিকা। তারপরে কি আছে? মূর্ধন্য ন। মূর্ধন্য ন এর কি হবে? ঋতু রসানাম মূর্ধা, ঋতু রসানাম মূর্ধা। সেখানে কি বলছে দেখো, রি ট বর্গ, তার ট বর্গের মধ্যে মূর্ধন্য আছে, তাহলে সেখানে মূর্ধা অলরেডি বলা হয়েছে, তার সঙ্গে নাসিকা। দন্তীয় ন, নটাও অলরেডি বলা হয়েছে, ঋতু লসানাম দন্তা, তু মানে ত বর্গ, তার দন্ত ন আছে, তাহলে দন্তীয় নয়ের হচ্ছে দন্ত প্লাস না। সেটা বোঝাবার জন্য এখানে কি বলেছে? নাসিকা চ। তারপরে কি আসছে? এ দৈতোহ কণ্ঠতালু, এ দৈতোহ কণ্ঠতালু। এ দৈতোহ মানে কি? এ দৈতোহ মানে এত এবং ঐত। যদি এটাকে আমি ভালো করে ভেঙে নিই সুবিধার জন্য, তাহলে আমার কি হবে? এত এবং ঐত। এটাকে ত গুলো এমনি দেওয়া হয়, তার অন্য উদ্দেশ্য আছে, এখানে আপাতত দরকার নেই। ত গুলো বাদ দিলাম কি এ, আর এখানে কি আছে? ওই। তাহলে এ আর ওই উচ্চারণ স্থান কি? কণ্ঠতালু। যেমন ইয়রও দুটো উচ্চারণ স্থান, ইয়র হচ্ছে তালু প্লাস নাসিকা, এরকম এ ওই এরা একটা জায়গা মিলে উচ্চারণ হয় না, এখানে উচ্চারণ করতে গেলে কণ্ঠকেও লাগে তালুকেও লাগে, তার জন্য এ আর ওই উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠতালু। ও দৌতোহ কণ্ঠস্থম, এটাকেও যদি আমি ভেঙে নিই, এখানে কি পাবো? ওত এবং ঔত সন্ধি করে হয়ে গেছে ও দৌতোহ, তগুলো বাদ দিলে ও আর ঔ, তাদের উচ্চারণ স্থান কি? কণ্ঠস্থম। তার মানে ও আর ঔ
কণ্ঠ এবং ওষ্ঠ মিলিত হয়ে উচ্চারিত। আমি যদি ও উচ্চারণ করি, আমি দেখবো আমার গলাটাও লাগছে, তার সঙ্গে আমার ঠোঁটটাও গোল হচ্ছে, রাউন্ড হচ্ছে ও, তাহলে আমার এখানে কণ্ঠও লাগছে, ওষ্ঠও লাগছে। তাই ও আর ও এর উচ্চারণ স্থান কি? কণ্ঠোষ্ঠম। তারপরে কি আসছে? ওয়াকারস্য দন্তোষ্ঠম। এরপরে দেখো এখানে আসছে ও। অলরেডি আমরা একটা ব বলেছি, কোথায়? পয়ের যে প ফ ব, তার উচ্চারণ স্থান কি? ওষ্ঠ। এখানে দেখো এই যে ওষ্ঠের মধ্যে একটা ব আছে, ওর জন্য সংস্কৃতে দুটো বয়ের উচ্চারণ কিন্তু আলাদা হয়। এটা হচ্ছে ব আর এটা হচ্ছে ও। কারণ এই ব হচ্ছে দুটো ঠোঁটের সাহায্যে উচ্চারিত, এখানে দুটো ঠোঁট টাচ করবে, তাই ব। আর এইখানে দন্তের সঙ্গে ওষ্ঠ, মানে নিচের ওষ্ঠ উপরের মাড়িতে গিয়ে ও ও, তাহলে এটা কিন্তু ব নয়, ও। তাহলে এখানে এটার উচ্চারণ স্থান কি? দন্তোষ্ঠ। অন্তস্থ বয়ের উচ্চারণ স্থান কোথায়? না দন্তোষ্ঠম। তারপরে কি বলছে? জিহ্বা মূলিয়স্য জিহ্বা মূলম। জিহ্বা মূলের উচ্চারণ কোথায়? জিহ্বা মূলীয়কে না বলেছিলাম ক আর ক্ষয়ের আগে যদি অর্ধ বিসর্গ থাকে, সেটা কোথায় উচ্চারিত হয়? জিহ্বা মূলম। জিহ্বার মূলে মানে গোড়াতে, সেখানে উচ্চারিত হয় কি? জিহ্বা মূলম। মানে এই যে অর্ধ বিসর্গ গুলো যে ক আর ক্ষয়ের আগে আছে, তার উচ্চারণ স্থান কি? জিহ্বা মূলম। আরেকটা আসছে নাসিকা অনুস্বারস্য। নাসিকার উচ্চারণ স্থান, নাসিকা কার উচ্চারণ স্থান? অনুস্বার। অনুস্বার কোথায় উচ্চারিত হয়? না নাসিকাতে উচ্চারিত হয়। ইতি স্থানানি। এইভাবে স্থানের পরিচয় দেওয়া হলো, যে কোন বর্ণ কোথায় উচ্চারিত হয়। সেখানে একদম এগুলো যেগুলো আছে আমি ভেঙে ভেঙে বললাম, তার সঙ্গে তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে একটা তালিকাও দেওয়া আছে। ঠিক আছে, আশা করি উচ্চারণ স্থান বিষয়ে কারো কোনো শঙ্কা নেই, যদি থাকে প্রশ্ন করতে পারো। তারপরে আসছে আভ্যন্তর প্রয়ত্ন। কি বলা হচ্ছে? আভ্যন্তর প্রয়ত্ন 4 প্রকার। কি কি? স্পৃষ্ট, ঈষৎস্পৃষ্ট, বিবৃত, সংবৃত। বলছে স্পৃষ্ট, ঈষৎস্পৃষ্ট, বিবৃত, সংবৃত ভেদেন আভ্যন্তর প্রয়ত্ন চতুর্বিধ। মানে উচ্চারণ করতে গেলে আমাদের যে এফোর্ট লাগে, যে শ্রম করতে হয়, সেটা দু ধরনের হয়। একটা বাহ্যিক আর একটা আভ্যন্তর, মানে অভ্যন্তর যেটা ভেতরে হয়। তাহলে সেটাকে যখন বাহ্যিক হলে বাহ্য প্রযোজন বলা হয়, আর আভ্যন্তর ভেতরে হলে তাকে আভ্যন্তর প্রয়োজন বলা হয়। সেই আভ্যন্তর প্রয়োজন 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। 4টে ওর জন্য টেবিল করে দেয় যে স্পৃষ্টম, ঈষৎস্পৃষ্টম, বিবৃতম, সংবৃতম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্পৃষ্ট কাদের? স্পৃষ্টম প্রয়তনম স্পর্শানাম। স্পৃষ্ট প্রয়তন কাদের? না স্পর্শানাম। স্পর্শানাম বলতে স্পর্শ বর্ণদের। তাহলে এখন প্রশ্ন হবে যে স্পর্শ বর্ণ কারা? না সেখানে বলছে কাদয়ো মা বসানাহ স্পর্শাহ। কাদয়ো মা বসানাহ স্পর্শাহ। যে ক থেকে শুরু করে ম পর্যন্ত এগুলো কি বর্ণ? না স্পর্শ বর্ণ। কাদয়ো মা বসানাহ স্পর্শাহ। তাহলে ক থেকে ম বলতে ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম। এই যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোকে কি বর্ণ বলবো? এই বর্ণগুলোকে স্পর্শ বর্ণ বলবো। তারপরে কি বলছে? তাহলে স্পর্শ বর্ণদের মানে ক খ থেকে ম পর্যন্ত এদের অভ্যন্তর পর্যন্ত কি দাঁড়ালো? স্পৃষ্টম। তারপরে কি আসছে? ঈষৎ পৃষ্ঠম। ঈষৎ পৃষ্ঠ কাদের? বলছে ঈষৎ পৃষ্ঠম অন্তঃস্থানাম। অন্তস্থ বর্ণরা, অন্তস্থ বর্ণ যারা, তাদের আভ্যন্তর প্রযোজন হচ্ছে ঈষৎ পৃষ্ঠ। তাহলে এখন প্রশ্ন, অন্তস্থ কারা? সেটা বলার জন্য বলছে ইয়ানাহ অন্তঃস্থাহা। ইয়ন প্রত্যাহার যে আছে, তারা হচ্ছে অন্তস্থ। ইয়ন প্রত্যাহারে কে কে আছে? ভালো করে যদি আমরা ইয়ন প্রত্যাহার দেখি, ইয়ন প্রত্যাহারের শুরু হচ্ছে অন্তস্থ জ থেকে, হচ্ছে শেষ হচ্ছে মূর্ধন্য ন তে। তাহলে ইয়ন প্রত্যাহারে কে কে আছে? য়, ব, র এবং ল। ট আর মূর্ধন্য হবে না, কারণ এগুলো ঈদ বর্ণ। তাহলে ইয়ন বলতে য়, ব, র, ল। তাহলে ইয়ন বলতে য়, ব, র, ল, তারা কি? অন্তস্থ বর্ণ। তার জন্য বলেছে দেখো ঈষৎ পৃষ্ঠের ঘরে য়, ব, র, ল 4টে বর্ণ দেবে, কারণ এরাই অন্তস্থ বর্ণ। তাহলে ঈষৎ পৃষ্ঠম অন্তঃস্থানাম। অন্তস্থ বর্ণদের আভ্যন্তর প্রযোজন কি? ঈষৎ পৃষ্ঠ। অন্তস্থ কারা? না জন। জন বলতে য়, ব, র, ল। তারপরে কি আসছে? স্পৃষ্টম, ঈষৎপৃষ্টম, বিবৃতম। বিবৃত কারা? বলছে বিবৃতম উষ্মনাম স্বরানাম চ। বিবৃত হচ্ছে উষ্ম বর্ণদের এবং স্বরবর্ণদের। তাহলে এখন প্রশ্ন, উষ্ম বর্ণ কারা, স্বরবর্ণ কারা? স্বরবর্ণদের, স্বরবর্ণ সম্বন্ধে আমাদের কোনো সমস্যা নেই, আমরা জানি অচাহ স্বরাহা। ওই বলছে দেখো অচাহ স্বরাহা, অচ গুলো হচ্ছে স্বরবর্ণ। তাহলে অচ বলতে
অ ইউ রিল রি যেগুলো আছে সেগুলো, তাহলে সেগুলো স্বরবর্ণ, সমস্যা নেই। তাহলে উষ্ম কারা, বলছে স্বল উষ্মান, হ্যাঁ স্বল যেমন প্রত্যাহার, যেমন স্বল একটা প্রত্যাহার। স্বল প্রত্যাহারের মধ্যে কারা কারা আছে, স্বল প্রত্যাহারের শুরু হচ্ছে তালব্য স থেকে, শেষ হচ্ছে লয়ে গিয়ে। তাহলে এর মধ্যে কোন কোন বর্ণ আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্তীয় স এবং হ, চারটে বর্ণ আছে। তাহলে এগুলো হচ্ছে উষ্ম বর্ণ। স্বল উষ্মান, স্বল প্রত্যাহার হচ্ছে উষ্ম। স্বল মানে তালব্য স, মূর্ধন্য স, দন্তীয় স এবং হ। তার জন্য এখানে দেখো লিস্টে উষ্ম বর্ণের মধ্যে যেগুলো আছে সেগুলোরও নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে উষ্ম বর্ণ। আর স্বরবর্ণ কারা, অ ইউ রিল রি এ ও ইউ, তাই এদের দেওয়া আছে। টোটাল কি, এদের আভ্যন্তর প্রযোজন বিবৃত। তাহলে কি বলো, বিবৃতম উষ্মনাম স্বরানাম চ উষ্ম বর্ণদের এবং স্বরবর্ণ। উষ্ম কারা, না স্বল। স্বল বলতে স, স, স এবং হ। আর স্বরবর্ণ বলতে অচ, মানে অ থেকে ও পর্যন্ত। তাহলে এরা গেল বিবৃত। এখন যদি ভালো করে দেখে নিই, এখন বর্ণমালায় আর কোনো বর্ণ নেই যাদের আভ্যন্তর প্রযোজনে বলতে বাকি আছে, সব বর্ণগুলোই বলা হয়ে গেছে। এখানে স্বরবর্ণের বলা হয়ে গেছে, এখানে স্পর্শ বর্ণের বলা হয়ে গেছে, এখানে ঈষৎ পৃষ্ঠে মানে অন্তস্থ বর্ণের বলা হয়ে গেছে, এখানে উষ্ম বর্ণের বলা হয়ে গেছে। তাহলে এখন একটা যে প্রয়োজন বাকি রইল, কি প্রয়োজন বাকি রয়েছে, সংবৃত। তাহলে এই সংবৃত প্রয়োজনটা কার হবে, তাহলে এইখানে এই যে সংবৃত প্রয়োজন, তার জন্য কি বলছে, হ্রস্বস্য অবর্ণস্য প্রয়োগে সংবৃতম। হ্রস্বস্য অবর্ণস্য প্রয়োগে সংবৃতম। যখন প্রয়োগ করা হয় সেখানে হ্রস্ব যে অবর্ণ সে হচ্ছে সংবৃত। ভালো করে যদি খেয়াল করে দেখো, এখানে অবর্ণকে কি বলা হয়েছে, এখানে অবর্ণকে বলা হয়েছে বিবৃত। এখানে আবার কি বলা হচ্ছে, এখানে অবর্ণকে বলা হচ্ছে সংবৃত। তাহলে এখন পার্থক্য কি করে করবো, যে কখন বিবৃত আর কখন সংবৃত। তাহলে সেখানে বলা হচ্ছে যে আমরা অবর্ণ দু জায়গাতে পাই। কত জায়গাতে পাই, দু জায়গাতে। কোন কোন জায়গাতে, একটা হচ্ছে প্রক্রিয়াতে পাই, আর একটা পাই প্রয়োগে। প্রক্রিয়া বলতে কি, প্রক্রিয়া বলতে ব্যাকরণ। ব্যাকরণ শাস্ত্রে যখন আমি সন্ধি করছি, যেমন অ যোগ করে আমার আ হচ্ছে, তাহলে এটা হচ্ছে ব্যাকরণের অকার। আর প্রয়োগ করছি মানে লোকে আমি যখন কথা বলছি যে রাম বনে যায়, তাহলে এই যে রাম বনে, বনে যে বয়ের পর যে অটা আমি তার প্রয়োগ করছি। তাহলে এই যে প্রয়োগ, প্রয়োগ ক্ষেত্রে অর্থাৎ লোকে অকার হচ্ছে সংবৃত। যদি ভালো করে বিচার করি, অকারের আভ্যন্তর প্রযত্ন আদতে সংবৃতই। ব্যাকরণ নিজের প্রয়োজনের জন্য অকারকে বিবৃত বলেছে, তাই ব্যাকরণে অকার বিবৃত, বাদ বাকি সব জায়গায় অকার কি, সংবৃত। ওর জন্য বলা হচ্ছে দেখো, হ্রস্বস্য অবর্ণস্য প্রয়োগে সংবৃতম। প্রয়োগে মানে লোকে, সব জায়গায় কি সংবৃত, একমাত্র ব্যাকরণে হ্রস্ব হচ্ছে বিবৃত। তাহলে যদি ভালো করে ব্যাকরণের দৃষ্টিতে দেখি, তাহলে আমাদের এই তিনটে জায়গা জানলেই আমার কিন্তু কাভার। এইটা হচ্ছে লোকে, লোকে অবিবৃত না সংবৃত আমার জেনে দরকার নেই, কারণ আমি পড়ছি কি ব্যাকরণ। তবু জ্ঞানের জন্য বলে রাখা হয় যে অবর্ণ লোকে কি সংবৃত, কিন্তু ব্যাকরণে অবর্ণ কি বিবৃত। তার মানে ব্যাকরণের দৃষ্টিতে কার্যকারী আভ্যন্তর প্রয়োজন কটা, তিনটে, স্পৃষ্ট, ঈষৎ পৃষ্ঠ, বিবৃত। স্পৃষ্টদের মধ্যে স্পর্শ বর্ণরা আছে, ঈষৎ পৃষ্ঠের মধ্যে অন্তস্থ বর্ণরা আছে, আর বিবৃতের মধ্যে স্বরবর্ণ এবং উষ্ম বর্ণ আছে। অবর্ণ স্বরবর্ণের মধ্যেই পড়ে যায়। শুধুমাত্র জ্ঞানের জন্য বলা হয় লোকে যে অবর্ণের প্রয়োগ হয় সেগুলো কিন্তু সংবৃত, কিন্তু ব্যাকরণে অকার কিন্তু বিবৃতই। ঠিক আছে, তারপরে আমাদের আসছে সন্ধি। তাহলে সন্ধিতে কি বলা হচ্ছে, এখন প্রশ্ন, তাহলে আমরা আভ্যন্তর প্রযোজন বাহ্য সরি আর আমাদের উচ্চারণ স্থান কি ছিল, আমাদের এটা আমরা জেনে নিলাম। কেন জানলাম, এর পিছনে কেন আমাকে জানতে হবে উচ্চারণ স্থান আভ্যন্তর প্রযোজন, তার প্রয়োজনটা কি, তার প্রয়োজনটা আমি আগে বলে দিই। তার প্রয়োজনটা হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে সবর্ণ বলে একটা জিনিস আমাদের কাজে লাগে সন্ধি করতে গেলে। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হবে সবর্ণ কাকে বলে। সেখানে বলা হয় যে সকল বর্ণের উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযোজন সমান, সেই বর্ণগুলি পরস্পরের সবর্ণ হয়। সবর্ণ মানে এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি বন্ধু বর্ণ। সবর্ণ মানে বন্ধু বর্ণ। কাদের মধ্যে বন্ধুত্ব হয়, ভালো করে যদি দেখি আমাদের পরস্পরের মধ্যেও বন্ধুত্ব তার সঙ্গেই হয় যার সঙ্গে আমার কিছু মেলে। হতে পারে খাদ্যাভাস, মানে আমরা যে খাবারটা খেতে পছন্দ করি তারও সেটা ভালো লাগে, আমি যে জায়গায় ঘুরতে যেতে ভালো লাগে তারও ভালো লাগে, ওর জন্য বন্ধুত্ব হয়। তা পড়তে ভালো লাগে দুজনেরই, তাহলে কিছু না কিছু একটা ম্যাচিং থাকতে হয়, তবেই না বন্ধুত্ব হয়। ঠিক সেরকম বর্ণদের মধ্যেও পরস্পরের মধ্যে বন্ধুত্ব অথবা সবর্ণ তখনই হবে যদি তাদের সেই বর্ণগুলির উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযোজন সমান হয়, তবেই হবে, না হলে হবে না। এখানে উদাহরণ দিচ্ছে, যেমন ককার এবং খকার, ক এবং খ
এরা পরস্পরের সবর্ণ। এরা পরস্পরে কি সবর্ণ। কেন ক আর খ পরস্পরের সবর্ণ? আমি যদি ভালো করে বিচার করি তাহলে ক এবং খ এই যে দুটো বর্ণ আমরা পাচ্ছি, সেখানে আমরা যদি দেখা যায় ক তার উচ্চারণ স্থান কি? ক এর উচ্চারণ স্থান কণ্ঠ। খ এর উচ্চারণ স্থান কি? তার উচ্চারণ স্থান কণ্ঠ। অপুহ বিসর্জন আমি কণ্ঠ বলেছিলাম, তাহলে ক খ গ ঘ ঙ পাঁচটারই কণ্ঠ, তাহলে ম্যাচ করলো। আচ্ছা, কয়ের আভ্যন্তর প্রযোজন কি? কয়ের আভ্যন্তর প্রযোজন স্পৃষ্ট। কারণ স্পৃষ্ট কাদের বলা যে স্পর্শ বর্ণদের ক থেকে ম পর্যন্ত, তাহলে কয়েরও স্পৃষ্ট আর ক্ষয়েরও স্পৃষ্ট। তার জন্য আমার কি হলো, ক এবং খ এই দুটো আমার কি পরস্পর সবর্ণ। ক এবং খ পরস্পর সবর্ণ। কিন্তু আমি যদি ধরে নেওয়া যাক আমি নিলাম অ এবং ক নিলাম, কি নিলাম অ এবং ক। এখন ম্যাচিং করব। অ এর উচ্চারণ স্থান কি? কণ্ঠ। ক এর উচ্চারণ স্থান কি? কণ্ঠ। তাহলে ম্যাচিং করলো। অয়ের আভ্যন্তর প্রযোজন কি? অয়ের আভ্যন্তর প্রযোজন, অয়ের আভ্যন্তর প্রযোজন হচ্ছে বিবৃত। অয়ের আভ্যন্তর প্রযোজন কি? বিবৃত। কিন্তু কয়ের আভ্যন্তর প্রযোজন কি? স্পৃষ্ট। তাহলে কয়ের সঙ্গে আভ্যন্তর প্রযোজন ম্যাচ করলো? করলো না। জন্য অ আর ক কিন্তু সবর্ণ হলো না। তাহলে যাদের মধ্যে উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযোজন মিলবে যাদের, তারাই কি পরস্পরের সবর্ণ হবে। যেমন বলছে ককার এবং খকারের উচ্চারণ স্থান কণ্ঠ, আভ্যন্তর প্রযোজন স্পৃষ্ট, তাই ককার ও খকার পরস্পরের সবর্ণ। তেমনি অকার ও আকার, অ এর কণ্ঠ আ এর কণ্ঠ, এও বিবৃত ও বিবৃত। ইকার ও ইকার, ইকারের তালু দীর্ঘ ইকারেরও তালু, দুজনেরই বিবৃত। অকার আর ইকারের কি সবর্ণ হবে? হবে না। কারণ অকার আর ইকার দুজনেই বিবৃত, কিন্তু অ এর উচ্চারণ স্থান কণ্ঠ, এর উচ্চারণ স্থান তালু, তাই সবর্ণ হবে না। তাই সবর্ণ বোঝার জন্য আমাদের উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রয়োজন লাগবে। তার জন্য আমরা এই নিয়ে আলোচনা করলাম। তারা কারা সবর্ণ, তারা আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো। তাহলে আমরা এবারে সন্ধিতে যাচ্ছি। যে সন্ধি কাকে বলে? না, বলা হচ্ছে দুটি বর্ণ অতি নিকটবর্তী হলে পরস্পর মিলে যায়, এই দুই বর্ণের মিলনকে কি বলা হয়? সন্ধি বলা হয়। দুই বর্ণের মিলনকে কি বলা হয়? সন্ধি। এবং সন্ধি হয় কখন? না, যেখানে আমার সংহিতা থাকে। সংহিতা থাকলেই আমার কি হবে? সন্ধি হবে। মানে দুটি বর্ণ যখন একদম কাছাকাছি চলে আসবে তখন দুজনের মধ্যে কি হয়? মিলন হয়। আর সংহিতা কখন বলা হয়? পরহ সন্নিকর্ষ সংহিতা, যখন একদম সন্নিকর, সন্নিকর্ষ মানে সামীপ্য, অতিশয় সামীপ্য যখন হবে তখনই কি হয়? সংহিতা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সন্ধি আমরা বলি, সেই সন্ধি কত প্রকার? সেখানে বলা হচ্ছে সন্ধি প্রধানত তিন প্রকার। সন্ধি প্রধানত কত প্রকার? তিন প্রকার। স্বরসন্ধি, যার অপর নাম অজ সন্ধি। ব্যঞ্জন সন্ধি, যার অপর নাম হল সন্ধি। আরেকটা কি? বিসর্গ সন্ধি। এখানে প্রধানত কথাটা ব্যবহার কেন করা হয়েছে, তার পিছনে কারণ হচ্ছে এইগুলো ছাড়াও আরো দুটো আমরা সন্ধির নাম আমরা যেটা বলা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রকৃতি ভাব, আরেকটা বলা হয় কি? সাদি সন্ধি। এইভাবে মোট কটা হয়? পাঁচটা। তাহলে দেখতে গেলে স্বরসন্ধি বা অজসন্ধি একটা, প্রকৃতি ভাব দুই, ব্যঞ্জন সন্ধি বা হল সন্ধি তিন, বিসর্গ সন্ধি চার, এবং সাদি সন্ধি হচ্ছে পাঁচ। এইভাবে সন্ধি আদতে কত প্রকার? পাঁচ প্রকার। এবার তাহলে সন্ধি এই যে বলা হলো প্রধানত তিন প্রকার, কেন বলা হয়? তার কারণ এই যে প্রকৃতিভাব সন্ধি মানে আর কিছু নয়, যেখানে যেখানে স্বরসন্ধি হয় না, সন্ধি নিষেধকে পারিভাষিক ভাবে কি বলা হয়? প্রকৃতিভাব বলা হয়। তাহলে স্বরসন্ধি কোথায় হবে আর কোথায় হবে না, সেই নিষেধরাও আমরা স্বরসন্ধির মধ্যেই আমরা নিয়ে চলে আসি, যে ওরই তো নিষেধ তাই ওটাই স্বরসন্ধি। তার জন্য প্রকৃতি ভাবের অন্তর্ভাব স্বরসন্ধিতে করা হয় বলে প্রকৃতি ভাবকে আলাদাভাবে স্বীকার করা হয় না। আর এই যে সাদি সন্ধি যেটা আছে, সেটাকেও যখন বিসর্গ সন্ধির মধ্যে আমরা ফেলে দিই, কারণ এই দুটোর অনেকটাই সাদৃশ্য আছে, তার জন্য আমরা কি বলি? বিসর্গ সন্ধি বলি। তার জন্য সেই দৃষ্টিতে তিন প্রকার। কিন্তু একদম যদি চুলচেরা বিশ্লেষণ করা হয় তাহলে কিন্তু সন্ধি কত প্রকার? পাঁচ প্রকার। ওর জন্য অনেক জায়গাতেই বলা হয় পঞ্চসন্ধি। পঞ্চসন্ধি মানে কি কি? স্বরসন্ধি, প্রকৃতি ভাব, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি এবং সাদি সন্ধি। তারা তিন প্রকার যে বলা হয় সেটা কোন দৃষ্টিতে? না, যখন প্রকৃতি ভাবকে স্বরসন্ধির মধ্যেই ধরে নেওয়া হয়, সাদি সন্ধিকে বিসর্গ সন্ধির মধ্যেই ধরে নেওয়া হয়, তখন বলা হয় সন্ধি কত প্রকার? তিন প্রকার। ক্লিয়ার? তার সংহিতা কোথায় কোথায় হবে? হ্যাঁ, কি বলা হচ্ছে? संहितैक पदे नित्या नित्या धातुपसर्गयोः सूत्रे समासे श्लोके च वाक्ये सातु विवक्षया।
ওই সংহিতা কোথায়? একপদে নিত্যা। একপদে নিত্যা তার মানে হচ্ছে যেখানে ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করা হয়। কার সঙ্গে যোগ করা হয়? ধাতুর সঙ্গে কোনো প্রত্যয়ের যোগ করা, অথবা যেখানে কোনো প্রত্যয় যোগ করা হবে তখন সেখানে আমার কি হবে? সন্ধি অনিবার্য, সন্ধি করতেই হবে। যেমন নে অনম নয়নম, নি ধাতুর সঙ্গে লুট প্রত্যয় করার পরে অন হলো, তখন সেখানে নয়নম এরকম রূপ হবেই। যেন ভূ ধাতুর সঙ্গে যেন তি প্রত্যয় করে ভব অতি থাকে, তখন যোগ করতে হবে ভবতি, এরকমই হবে। কখনো সেখানে বিচ্ছিন্ন থাকবে না, সন্ধি থাকতেই হবে। তাহলে একপদে মানে যেখানে প্রত্যয়ের সঙ্গে যোগ হবে তখন সন্ধি অনিবার্য। তারপরে কি বলছে? ধাতু এবং উপসর্গ, ধাতু এবং উপসর্গের মধ্যেও সন্ধি অনিবার্য, সেখানে সন্ধি না করে রাখা যাবে না। যেমন নিহি অগচ্ছত, সন্ধি করলে কি হবে? নিরগচ্ছত। আমি কিন্তু এরকম প্রয়োগ করতে পারবো না, নিহি অগচ্ছত, এটা কিন্তু অপালনীয় প্রয়োগ, মানে এটা কিন্তু শুদ্ধ হবে না, এটা হচ্ছে অশুদ্ধ প্রয়োগ হয়ে যাবে। কারণ ধাতু এবং উপসর্গের মধ্যে সন্ধি কি? নিত্য, তাই এখানে সন্ধি করতেই হবে। তারপরে কি আসছে? সূত্রে, সূত্রের ক্ষেত্রে, যে কোনো সূত্রের ক্ষেত্রেও সন্ধি কি করতে হবে? নিত্য করতে হবে। যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি সব জায়গাতেই, যেমন কর্তুহু ঈপ্সিততমম কর্ম, সেখানে সূত্র কি কর্তুহু ঈপ্সিততমম করা হয়? সেখানে বলে কর্তুর ঈপ্সিততমম, সন্ধি করে দেওয়া হয়। ধ্রুবম অপায়ে অপাদানম, এরা ভেঙে ভেঙে লিখলে কি হতো? তাহলে তো বুঝতে সুবিধা হতো। কিন্তু এরকম না লিখে কি লেখা? ধ্রুবম অপায়ে পাদানম, এরকম কেন লেখা হয়? তার কারণ নিয়মই হচ্ছে সূত্রের ক্ষেত্রে সন্ধি কম্পালসারি। তারপরে কি আসছে? সমাসে, সমাসের ক্ষেত্রেও সন্ধি অনিবার্য, তুমি বিকল্পে করতে পারবে না। যেন বিদ্যা আলয়, বিদ্যায়াহ আলয়হ বিদ্যালয়, ষষ্ঠী তৎপুরুষ আছে, তাহলে এখানে বিদ্যা আলয়, এখানে এরকম কিন্তু প্রয়োগ আমি করতে পারবো, বিদ্যালয় এরকম প্রয়োগই করতে হবে, তার কারণ সমাসে সন্ধি অনিবার্য। তেমনই বলছে শ্লোকে, শ্লোকের ক্ষেত্রেও যেখানেই শ্লোক লেখা হবে সেখানেও কিন্তু সন্ধি অনিবার্য। আমরা যদি ভালো করে দেখি, বাগ অর্থাবিব সম্পৃক্ত বাগ অর্থ প্রতিপত্তয়ে জগতঃ পিতরো বন্দে পার্বতী পর বাগ অর্থাবিব, বাগ অর্থ ইব, এরকম করো। বাগ অর্থাবিব কেন যোগ সন্ধি করলা হলো কেন? তার কারণ যে কোনো জায়গায়, শুধু বাগ অর্থাবিব নয়, বাদ বাকি সমস্ত জায়গায় শ্লোক মাত্রই সেখানে সন্ধি কি হবে? নিত্য হবে। তাহলে এই জায়গাগুলোই সন্ধি নিতে হবে। তাহলে বিকল্পে কোথাও নেই? আছে। বাক্যে সাতু বিবক্ষয়া, বাক্যে অর্থাৎ আমরা যখন কোনো বাক্য প্রয়োগ করি, বা যে কোনো কেউ যদি বাক্য লিখে, শ্লোক না লিখে যদি সিম্পল বাক্য লিখে, সেই জায়গাতে বিবক্ষা মানে সেখানে বিকল্পে করা যেতে পারে। যেমন রামঃ গ্রামম গচ্ছতি, যদি ভালো করে দেখি, রামঃ, এখানে যদি আমরা একটা উদাহরণ নিয়ে নিই, রামঃ গ্রামম গচ্ছতি, এই যে প্রয়োগ আছে, এখানে আমাদের বিকল্প হতে পারে। এখানে আমি এরকমও করতে পারি, এরকমও করতে পারি, রামো গ্রামম গচ্ছতি। ঠিক আছে, তা রামঃ গ্রামম গচ্ছতি অথবা রামো গ্রামম গচ্ছতি। যেখানে হচ্ছে আমার কি না, যেখানে আমার বাক্য, সেখানে আমি চাইলে সন্ধি করতেও পারি, নাও করতে পারি। বাদ বাকি জায়গাতে যখন প্রত্যয়ের সঙ্গে যোগ হবে, যখন ধাতু উপসর্গের মধ্যে হবে, সূত্রের ক্ষেত্রে, সমাসের ক্ষেত্রে এবং শ্লোকের ক্ষেত্রে অনিবার্য করতে হবে। যে কোনো সন্ধি হোক, সে স্বরসন্ধি হোক, হল সন্ধি হোক বা বিসর্গ সন্ধি হোক, সমস্ত সন্ধি অনিবার্য। এরপরে আমরা চলে আসছি একদম স্বরসন্ধিতে প্রবেশ করে যাব। স্বরসন্ধি মানে কি? স্বরসন্ধি মানে আর কিছু নয়, এখানে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে সন্ধি, ওই জন্য বলা স্বরসন্ধি মানে অজ সন্ধি। অজ সন্ধি কি দেখানো হয়? অজ প্লাস অজ, অজ প্লাস অজ, যে আগে স্বরবর্ণ পরেও স্বরবর্ণ থাকবে, তাদের যোগ করে কি রূপ হয় সেটা জানার নামই কি? স্বরসন্ধিকে জানা। তাহলে প্রথমেই আমরা আমাদের একদম খুবই প্রসিদ্ধ যে সন্ধি, সেই সন্ধি হচ্ছে সবর্ণ দীর্ঘ সন্ধি। কি সন্ধি? সবর্ণ দীর্ঘ সন্ধি। কোন সূত্র দ্বারা হয়? অকহ সবর্ণে দীর্ঘ, অকহ সবর্ণে দীর্ঘ এই সূত্র দ্বারা। অকহ সবর্ণে দীর্ঘ সূত্র কি বলছে? অকহ সবর্ণে দীর্ঘ সূত্র বলে যে অকের পরে যদি সবর্ণ থাকে, এখানে দেখো সপ্তমী আছে, সপ্তমী থাকলে সেটা পরে থাকতে হয়, মানে অকের পরে যদি সবর্ণ থাকে তাহলে সেখানে কি হয়ে যায়? দীর্ঘ হয়ে যায়। তাহলে অক মানে কি? অক প্রত্যাহার যদি আমরা ভালো করে মহেশ্বর সূত্রে ফিরে যাই, অক প্রত্যাহার আছে অ থেকে ক পর্যন্ত। তাহলে অ থেকে ক এর মধ্যে কোন কোন বর্ণগুলো আছে? অ, ই, উ, রি এবং রি। এই বর্ণগুলো পরে যদি সবর্ণ থাকে, এখন অ এর সবর্ণ কে? অ এর সবর্ণ অ নিজেই, ই তো হতে পারবে না, কারণ ই এর উচ্চারণ স্থান আলাদা। ই এর সবর্ণ কে? ই নিজেই, সে হ্রস্ব দীর্ঘ হতে পারে কিন্তু অন্য বর্ণ হবে না। ওর জন্য কি বলা হয়, সেটাই সহজ করে বোঝাবার জন্য বলা হয়, অ এর পরে অ থাকলে কি হবে? আ হবে।
এর যদি এদিক ওদিক হয় তাতেও কোনো সমস্যা নেই। অ আ আ আ অ আ আ আ আ। এটা একদম সহজ করে বলা। ই এর সঙ্গেও ঠিক তাই, উ এর ক্ষেত্রেও ঠিক তাই, রি এর ক্ষেত্রেও ঠিক তাই। ঠিক আছে? তাহলে এগুলো থাকলে আমাদের কি হবে? দীর্ঘ হচ্ছে। সব জায়গায় দেখো আ হয়েছে, এখানে ই হয়েছে, এখানে দীর্ঘ উকার হয়েছে, এখানে দীর্ঘ রি হয়েছে। তাহলে সব জায়গায় দীর্ঘ হয়ে গেল। উদাহরণ এখানে একটা একটা করে দেওয়া আছে। যেন বিদ্যা আলয় আ আ যোগ করলে কি হয়েছে? আই হয়ে গেছে। এখানে কি হবে? ভাঙলে বিদ্যা যুক্ত আলয়। তাহলে কি হয়ে গেছে? বিদ্যালয়। তারপরে দণ্ডাগ্রম। এটা যদি ভাঙা হয় আমি কি পাবো? দণ্ড যুক্ত অগ্র। তাহলে এখানে কি আছে? অ আছে, এখানে অ আছে। অ যোগ করে কি হয়ে গেছে? আ হয়ে গেছে। এখানে দধীন্দ্র, দধি যুক্ত ইন্দ্র, ই ই যোগ করে দীর্ঘ ইকার হয়ে গেছে। শ্রী ঈশ, শ্রীশঃ। কুমারী ই হাতে, কুমারী হাতে। উ এর উদাহরণ বিষ্ণু উদয়। রি এর উদাহরণ হোত্রী যুক্ত ঋকার, হোত্রী যুক্ত ঋকার। কি হবে? এখানে রি আর রি দীর্ঘয়ে হত্রিকার। মাতৃ যুক্ত ঋণম, দীর্ঘই করলে কি হয়? মাতৃণম। এরপর এখানে একটা প্রশ্ন আসছে, অকের মধ্যে যেমন অ ই উ রি আছে, তেমন আরো একটা বর্ণ বাকি আছে, সেটা হচ্ছে রি বর্ণ। তাহলে যদি রি এর পর যদি রি থাকে, তাহলে এখানে রি সমান রি, তারপর যদি রি থাকে তাহলে সেখানে কি হবে? তাহলে সেখানে এখানে বুঝতে হবে যে সেখানে দীর্ঘ রি হয়। রি আর রি যোগ করলে দীর্ঘ রি হবে। তাহলে এখন প্রশ্ন, কেন স্যার দীর্ঘ রি, রি আর রি যোগ করলে তো দীর্ঘ রি হওয়া উচিত? হবে না। কেন হবে না? তার কারণ দীর্ঘ রি বর্ণের কোনো অস্তিত্বই নেই। তাই রি আর রিতে যোগ করলে কি হয়? দীর্ঘ রি হয়। কারণ রি আর রি বর্ণ এরা হচ্ছে পরস্পরের স্ববর্ণ। যদিও সূত্রের সাহায্যে হয় না, কারণ রি এর উচ্চারণ স্থান মূর্ধা, রি এর উচ্চারণ স্থান দন্ত। তাতেও একটা বার্তিক আছে, রিল রি বর্ণয়োহ মিথঃ সাবর্ণ্যম বাচ্যম, যে রি এবং রি বর্ণ পরস্পর কি হয়? স্ববর্ণ হয়। সেই বার্তিক অনুসারে রি এবং রি হচ্ছে পরস্পর স্ববর্ণ। সূত্র অনুসারে হবে না, তার কারণ সূত্র অনুসারে কাদের হবে? যাদের উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযোজন সমান, তারাই স্ববর্ণ হবে। কিন্তু রিয়াল রি এর তো উচ্চারণ স্থান সমান নয়, তাতে হচ্ছিল না। তার জন্য বার্তিককার কি বলেছে? যে রিল রি বর্ণয়োহ মিথঃ সাবর্ণ্যম বাচ্যম। তার কারণ বার্তিকের লক্ষণই হচ্ছে যে সূত্রে যেগুলো উক্ত, অনুক্ত এবং দুরুক্ত, তার প্রতিপাদন করাই বার্তিকের কাজ। একটা কারিকা আছে প্রসিদ্ধ বার্তিকের লক্ষণ, উক্তানুক্ত দুরুক্তানাম চিন্তা যত্র প্রবর্ততে। তাহলে যেটা অনুক্ত, সূত্রকার যেটা বলেননি, সেটা অথচ দরকার, তার জন্য তিনি বার্তিকার সেখানে বলেন। তাহলে রিয়াল রি এর সূত্র মতে তো হচ্ছিল না, তাই বার্তিকার সেখানে বার্তিক করে সবর্ণ হয়। তার জন্য রিয়াল রি এর যোগ করলে কি হয়ে যায়? আমার দীর্ঘ রিকার হয়ে যায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সবর্ণ দীর্ঘ সন্ধি। কার দ্বারা হচ্ছে? অকহ সবর্ণে দীর্ঘ। তারপরে তারপরে আমরা আসছি ইয়ন সন্ধি। কি বলা হচ্ছে? ইয়ন সন্ধি কোন সূত্রের দ্বারা হয়? একদম প্রসিদ্ধ সূত্র, ইকো ইয়ানাচি। কি সূত্র? ইকো ইয়ানাচি। ইকো ইয়ানাচি মানে কি? ইকো ইয়ানাচি মানে আর কিছু নয়, ইকের পরে যদি অচ থাকে তাহলে সেখানে ইকের জায়গায় জন হয়ে যায়। তার জন্য কি বলা হচ্ছে লজিকটা? ইক প্লাস অচ। ইকের পরে যদি অচ থাকে তাহলে সেখানে ইকের জায়গায় কি হয়ে যায়? ইয়ন হয়ে যায়। ইকের জায়গায় কি হয়ে যায়? ইয়ন। ইক প্রত্যাহারের মধ্যে কে কে আছে? এখানে লিস্ট করে দেওয়া আছে। ই আছে, উ আছে, রি আছে, রি আছে। অ ই উন রিল রিক, অ ই উন রিল রিক। যদি ই থেকে ক ধরি তাহলে এখানে ই আর এখানে ক, তাহলে কে কে আছে? ই উ রিল রি। এই চারটে বর্ণ ইকের মধ্যে পড়ে। তাহলে আমার ইক বলতে ই উ রি রি। তারপরে যদি অচ থাকে যে কোনো স্বরবর্ণ, সেখানে ব্যাকেটে লেখা আছে দেখো অসবর্ণ। কি লেখা আছে? অসবর্ণ। কেন লেখা আছে? তার কারণ আমি একটু আগেই বলেছি, ই এর পরে যদি ই থাকে তাহলে কি হবে? সেখানে দীর্ঘ। তার মানে অসবর্ণ অচ মানে ই বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ, অ হোক, উ হোক, রি হোক, রি হোক, এ ও ওই ও যাই থাকুক না কেন, কিন্তু ই এর পরে ই বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে ই এর জায়গায় কি হয়ে যায়? অন্তস্থ জ হয়ে যায়। যেমন দধি যুক্ত অত্র। তাহলে এখানে ই আছে, দধি যদি ভালো করে ভাঙি, দধ ই অত্র, পরে অচ আছে, এটা অসবর্ণ, ই তো নেই, তাই ই এর জায়গায় অন্তস্থ জ হয়ে যায়। দিয়ে কিরূপ হয়ে যায়? দধ্যত্র। কি করে হলো? যদি ভালো করে আমরা ভাঙি, দধ ই অত্র,
এখানে ই আর অ এর মধ্যে সন্ধি হচ্ছে, কার মধ্যে সন্ধি হচ্ছে? ই আর অ এর মধ্যে। এখানে দেখো ইকের পরে অচ আছে, ই হচ্ছে ইকের অংশ, তারপরে অচ আছে অচ, তাহলে ই এর জায়গায় কি হয়ে যায়? অন্তস্থ জ হয়ে যায়। তাহলে অন্তস্থ জ হয়ে গেলে দধ ইয় যোগ করলে কি হবে? দধ্য, তার সঙ্গে অ লাগালে কি হবে? দধ্য, তারপরে ত্রটা যোগ করে দিলে দধ্যত্র। এটা যে হ্রস্ব এর উদাহরণ। দীর্ঘ এর কি উদাহরণ? দীর্ঘ এর উদাহরণ হচ্ছে সুধি যুক্ত উপাস্য, যে কি হয়ে যায়? শুদ্ধি উপাস্য। এখানে ই বলতে ই বর্ণ, হ্রস্বও হতে পারে দীর্ঘও হতে পারে। যেমন উয়ের পর যদি অচ থাকে তাহলে কি হবে? ব হবে। রিয়ের পর যদি অচ থাকে তাহলে কি হবে? র হবে। রিয়ের পর যদি অচ থাকে, যে কোনো স্বরবর্ণ থাকে রি বাদ দিয়ে, তাহলে সেখানে কি হবে? ল হবে। ঠিক আছে। এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে ইয়ানে ইকের পরে অচ মানে অসবর্ণ, সবর্ণ থাকলে হবে না। তাহলে ইকের জায়গায় কি হয়? ইয়ন হয়। ইকের সংখ্যা কটা? 4টে। ইক বলতে ই উ রি রি। ইয়ন হয়, ইয়নের সংখ্যা কটা? ইয়ন বলতেও 4টে। ইয়ন মানে অন্তস্থ বর্ণ, আমি আগে বলেইছিলাম। ইয়ন 4টে কেন? এই যে আমি যদি ইয় থেকে ধরি, ইয় থেকে মূর্ধন্য ন, কটা বর্ণ আছে? ইয় ব র ল। তার মানে ই এর জায়গায় অন্তস্থ জ হয়, উ এর জায়গায় ব হয়, রি এর জায়গায় র হয়, আর রি এর জায়গায় ল হয়। কখন হয়? যদি পরে অসবর্ণ অচ থাকে, মানে সেই অচটা যদি বাদ দিয়ে অন্য কোনো, ই এর পরে ই বাদ দিয়ে যদি অন্য কেউ থাকে, উ এর পরে উ বাদ দিয়ে যদি অন্য কেউ থাকে, তাহলে সে জায়গায় কি হয়ে যায়? ই এর জায়গায় অন্তস্থ জ, উ এর জায়গায় ব, রি এর জায়গায় র, রি এর জায়গায় ল। উ এর জায়গায় ব এর উদাহরণ যেমন মধুযুক্ত অরি, মধুযুক্ত অরি। তাহলে এখানে মধ উ অরি, উ আর অ এর মধ্যে সন্ধি হচ্ছে। উ এর পরে অ আছে, অ সবর্ণ আছে না অসবর্ণ, তাহলে উ এর জায়গায় কি হয়ে যায়? ব হয়ে যায়। তাহলে মধ্য অরি যোগ করে দিলে মধ্বরিহি। হ্রস্ব এর উদাহরণ। দীর্ঘ এর উদাহরণ বধূ যুক্ত আগমনম যোগ করে দিলে বধ্বাগমনম। এরকম। রি এর পরে অচ থাকলে রি এর জায়গায় কি হয়ে যায়? র হয়ে যায়। যেমন মাতৃযুক্ত আদেশ, মাতৃযুক্ত আদেশ। এখানে কি যে রি আছে, পরে আ আছে, তাহলে রি এর জায়গায় আমার কি হয়ে যায়? র। তাহলে মাত, রি এর জায়গায় র, মাত্র, তার সঙ্গে আ, মাত্রা দেশ যোগ করে কি হয়েছে? মাত্রাদেশ। পিতৃ যুক্ত ইচ্ছা, পিতৃযুক্ত ইচ্ছা। তাহলে এখানেও কি আছে? পরে ই আছে, তাই রি এর জায়গায় কি হয়ে যাবে? র হয়ে যাবে। তাহলে পিত র, পিতৃ ই পিতৃচ্ছা। তাহলে যোগ করলে কি হয়েছে? পিতৃচ্ছা। রি এর জায়গায় কি হয়ে যায়? পরে অচ থাকলে ল হয়ে যায়। যেমন রি যুক্ত আকৃতি, রি এর পর এখানে কি আছে? আ, স্বরবর্ণ, তাহলে রি এর জায়গায় ল হয়ে যায়। ল আকৃতি যোগ করে দিলে লাকৃতি। ঠিক আছে। তাহলে এটা কি বলা? ইয়ন সন্ধি। কেন? এখানে ইয়ন হয় বলে। কি হয় বলে? ইয়ন। ইকের জায়গায় কি হয়ে যাচ্ছে? ইয়ন হচ্ছে ইয় ব র ল, ওর জন্য এটা কি সন্ধি বলা হয়? ইয়ন সন্ধি বলা হয়। আগেরটা কি বলা হয়েছিল? সবর্ণ দীর্ঘ সন্ধি। তার কারণ এখানে সবর্ণে দীর্ঘ হয়ে যায়। এখানে দেখো অ ছিল, কি হয়ে যাচ্ছে? আ হয়ে যাচ্ছে। বিদ্যা আলয় দীর্ঘই হচ্ছে, দণ্ড অগ্র দীর্ঘই হচ্ছে, সব জায়গায় দীর্ঘ হয়ে যায় বলে এটাকে দীর্ঘ সন্ধি বলতে পারতো, কিন্তু এখানে দীর্ঘ কার হয়? সবর্ণের হয়। ওর জন্য নাম দেওয়া হয় সবর্ণ দীর্ঘ সন্ধি। কার দ্বারা হলো? অকস্ববর্ণে দীর্ঘ দ্বারা। তারপরে কি হলো? ইয়ন সন্ধি। ইয়ন সন্ধি কার দ্বারা হলো? ইকো ইয়ানতি সূত্রের দ্বারা। তার মানে ভালো করে যদি দেখা হয়, ই উ রি রি এই 4টের পরে যদি কোনো স্বরবর্ণ থাকে, তাহলে এই 4টে বর্ণের জন্য আমরা কিন্তু স্বরসন্ধি শিখে গেলাম। শিখে গেলাম তো। ই এর পরে যদি ই থাকে তাহলে কি হবে? দীর্ঘ ই। ই এর পরে ই বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে ই এর জায়গায় কি হবে? অন্তস্থ জ হবে। ঠিক আছে। উ এর পরে উ থাকলে দীর্ঘ উ হবে। উ বাদ দিয়ে যদি অন্য কোনো স্বরবর্ণ থাকে, উ এর জায়গায় ব হবে। রি এর পরে যদি রি থাকে তাহলে দীর্ঘ রি হবে। কিন্তু বাদ বাকি যদি অন্য কোনো স্বরবর্ণ থাকছে, ঠিক আছে, তাহলে সেখানে রি আর রি স্বরবর্ণ, রি এর পরে রি থাকলেও আমার কি হবে? দীর্ঘ রি হবে। বাদ বাকি যে কোনো স্বরবর্ণ যদি থাকে তাহলে সেখানে কি হয়ে যাবে? র হয়ে যাবে। রি আর রি এর পর যদি রি অথবা রি থাকে তাহলে দীর্ঘ রি হবে। বাদ বাকি সমস্ত জায়গায় আমার কি হবে? ল হয়ে যাবে। তার মানে ই উ রি রি এই 4টের জন্য যে স্বরসন্ধির নিয়ম, এখানে আমার আশা করি আর কোনো সন্দেহ নেই। এর জন্য আমার দুটোই নিয়ম আছে, একটা জায়গায় দীর্ঘ হয়ে যাবে আর একটা জায়গায় ইয়ন হয়ে যাবে। তারপরে কি আসছে? গুণসন্ধি আসছে। কি সন্ধি আসছে? গুণসন্ধি। এখানে এই সন্ধির নাম কেন গুণসন্ধি দেওয়া হয়? তার কারণ এখানে সন্ধি করার ফলে গুণ হয়। মানে আসলে সবসময় সন্ধির নামকরণ সেটা দিয়েই হয় যে কাজটা হয়, সন্ধির ফলে যে কাজটা হয় সেটাই নাম দেয়। এটার নাম কি? গুণসন্ধি। তার মানে এখানে গুণ হয়।
গুণ হয় বলতে কি, ব্যাকরণে গুণ কাকে বলে এখানে ফুড নোটে দেওয়া আছে, গুণ কাকে বলে। গুণের জন্য সূত্র আছে, দেখো অদেং গুণঃ। কি সূত্র দেওয়া আছে? অদেং গুণঃ। কি সূত্র দেওয়া আছে? অদেং গুণঃ। অদেং গুণ সূত্রের অর্থ গুণ মানে কি অদেং। অদেং বলতে অদ আর এং। অদ আর এং বলতে অ এ ও, এই যে তিনটে দেখো দেওয়া আছে, অ এ এবং ও। তার মানে এই সন্ধির দ্বারা কি হয়, হলে অ হয়, না হলে এ হয়, না হলে ও হয়। ওর জন্য এই সন্ধির নাম কি? গুণ সন্ধি। কোন সূত্রের দ্বারা হয়? আদগুণ সূত্রের দ্বারা। কার দ্বারা হয়? আদগুণ সূত্রের দ্বারা। এই আদগুণ সূত্রের যে অর্থ সেটা এখানে দেওয়া আছে। কি বলা হচ্ছে? অয়ের পরে, তাহলে আমরা দেখো ই উ রিল রির পরে কি বর্ণ থাকলে কি হবে, সেই চারটে নিয়ম, মানে চারটে বর্ণের ক্ষেত্রে আমরা মিটিয়ে দিয়েছি যে ই উ রিল রির পরে থাকলে কি হবে। এরপরে অবর্ণের পরে কোন বর্ণ থাকলে কি হবে তার জন্য নিয়ম আছে। কি বলছে? অয়ের পরে যদি ইক থাকে, অয়ের পরে যদি কি থাকে? ইক থাকে। অয়ের পরে অ থাকলে কি হবে বলেছিলাম? আ হয়ে যাবে। এবার অয়ের পরে যদি ইক থাকে, ইক মানে একটু আগেই বললাম ই উ রি রি, এরা যদি থাকে তাহলে সেখানে কি হবে না গুণ হবে। গুণ বলতে হলে অ হবে, না হলে এ হবে, না হলে ও হবে। একটা একটা করে উদাহরণ দেব। অ বা আয়ের পরে যদি ই অথবা দীর্ঘ ই থাকে তাহলে অ আর ই এর জায়গায় কি হয়ে যাবে? এ হয়ে যাবে। যেমন উপযুক্ত ইন্দ্র। উপযুক্ত ইন্দ্র, ভালো করে যদি খেয়াল করে দেখেন সন্ধিটা কার মধ্যে হচ্ছে? এখানে উপ অ, আর এখানে হচ্ছে ইন্দ্রর ই। তাহলে আর ই এর মধ্যে সন্ধি হচ্ছে, কার মধ্যে সন্ধি হচ্ছে? অ আর ই এর মধ্যে। সেখানে অ আর ই এর জায়গায় কি হয়ে যায়? বলো অ আর ই যোগ করে কি হবে? এ হবে। কোন সূত্রের দ্বারা? আদগুণঃ সূত্রের দ্বারা। কোন সূত্রের দ্বারা? আদগুণঃ সূত্রের দ্বারা। অ আর ই যোগ করে কি হবে? এ হবে। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার অ আর ই যোগ করে কেন এই কেন হলো, ও কেন হলো না, অ কেন হলো না? যে কোনো হলেই তো হতো। তার কারণ এখানে একটা লজিক আছে। কি লজিক আছে? ভালো করে দেখো, অ আর ই এর জায়গায় হবে, অ এর উচ্চারণ স্থান কি? অ এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, অকুহ বিসর্জন নাম কণ্ঠ। ই এর উচ্চারণ স্থান কি? তালু। তাহলে অ এর কণ্ঠ, ই এর তালু ম্যাচ করলে টোটাল কি? অ ই এর উচ্চারণ স্থান কণ্ঠ তালু। এখানে অ এ ও এর মধ্যে কার উচ্চারণ স্থান কণ্ঠ তালু? অ এর শুধু কণ্ঠ ম্যাচ করছে না, এ দ্বৈত হো কণ্ঠ তালু, এর কণ্ঠ তালু এর সঙ্গে দেখো ম্যাচ করছে, ও এর সঙ্গে ম্যাচ করছে না। কারণ ও এর হচ্ছে ও দৌত হো কণ্ঠ ওষ্ঠম, কণ্ঠ আর ওষ্ঠ, তার জন্য উচ্চারণ স্থান ম্যাচ করছে না বলেই অ আর ই এর জায়গায় কি হলো? এ হলো। তাহলে এত যদি বুঝতে নাও পারো, একদম সহজ। কোথায়? অ এর পরে যদি ই বর্ণ থাকে তাহলে সেখানে কি হয়? এ হয়। যেমন উপ ইন্দ্র যোগ করলে কি হয়? উপেন্দ্র। এখানে অবর্ণ তাই রমা ঈশ, এখানে আ আছে দীর্ঘ ইকার আছে, তাতেও সন্ধি করে কি হবে? রমেশ। গণযুক্ত ঈশ গণেশ, তথা যুক্ত ইতি তথেতি। তাহলে অ এর পর যদি ই থাকে তাহলে কি হয়ে যাবে? এ হয়ে যাবে। তারপরে কি বলছে? অবর্ণের পরে যদি উ বর্ণ থাকে তাহলে সেখানে কি হয়ে যায়? ও হয়ে যায়। অ এর পরে কি থাকলে? উ থাকলে। যেমন হচ্ছে সূর্য যুক্ত উদয় যোগ করলে কি হবে? সূর্যোদয়, সূর্যোদয়, সূর্য উদয় যোগ করলে এখানে কি আছে? সূর্য অ আছে, পরে কি আছে? উ আছে। তাহলে এখানে অ আর উ যোগ করলে কি হবে? ও হবে। অ আর উ যোগ করলে কি হবে? ও হবে। প্রশ্ন কেন হবে? তার পিছনে কারণ হচ্ছে অ এর স্থান হচ্ছে কণ্ঠ, উ এর স্থান হচ্ছে উপপদ্মানিয়ানাম ওষ্ঠ। তাহলে কণ্ঠ আর ওষ্ঠ, কণ্ঠস্থ কার আছে? অ এর কণ্ঠ, এর কণ্ঠ তালু, ও এর কণ্ঠস্থ। তাহলে এখানে ম্যাচ করে বলে অ আর উ এর জায়গা কি হয়? ও হয়। তাহলে সূর্য উদয়, সূর্যোদয়, হিত উপদেশ, হিতোপদেশ, তব উৎসাহ, তবোৎসাহ, পরম উত্তম, পরমোত্তম। ঠিক আছে? তাহলে অ এর পরে উ বর্ণ থাকলে কি হবে? ও হবে। কোন সূত্রের দ্বারা? আদগুণ। এ বলা হচ্ছে অ তারপর যদি রি থাকে, অ এর পরে যদি কি থাকে? রি থাকে, তাহলে অ আর রি এর জায়গায় কে আসবে? অর আসবে। কে আসবে? অর। যেমন দেব যুক্ত ঋষি, তাহলে এখানে কি যে দেব অ, আর কার মধ্যে সন্ধিটা হচ্ছে রি, অ আর ই এর জায়গায় কি হবে? অর। অ আর ই এর জায়গায় কে আসবে? অর। তাহলে আমি যদি এখানে কি করি? দেব অর সি, তাহলে এখানে যোগ করি দেবর, রেপটা কি হবে?
মাথায় ঘুরে যাবে, দেখিয়ে যাবে দেবর্ষিহি, এটাই রূপ হয়েছে দেবর্ষিহি। তাহলে এখানে অ আর এর জায়গায় কি হলো, অর হলো। অ আর এর জায়গায় কি হলো, অর হলো। তাহলে অ এর পর যদি রি থাকে সন্ধি করে কি হবে, অর হবে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে অ আর রি এখানে সন্ধি করে স্যার অর কেন হলো? তার কারণ যদি ভালো করে দেখো, অ আর রি, অ এর স্থান কি কণ্ঠ, রি এর স্থান কি মূর্ধা। তাহলে এখানে গুণ কে কে আছে, অ এ ও, কণ্ঠ মূর্ধা কার সঙ্গে আছে, নেই। অ এর কণ্ঠ, এর কণ্ঠ তালু, ও এর কণ্ঠস্থ, তাহলে কার সঙ্গে ম্যাচ করছে না, তাই এখান থেকে শুধু অ নেওয়া হয়, অ আর এর জায়গায় কি নেওয়া হয়, অ নেওয়া হয়। আর উড়ন রপরাহ বলে একটা সূত্র আছে, যেখানে রি এর জায়গায় অন হবে অর্থাৎ অ ই অথবা উ হবে, র পরে বসে যায়। যদি না বুঝতে পারো তাহলে সিম্পলি বুঝে রাখো, অবর্ণের পর যে রি থাকে তাহলে সেখানে অর হয়ে যায়। যেমন দেবযুক্ত ঋষি দেবর্ষিহি, সপ্তযুক্ত ঋষি সপ্তর্ষিহি, বসন্তযুক্ত ঋতু বসন্তর্তুহু। অ আর এর জায়গায় কি হয়ে যাবে, অর হয়ে যাবে। সন্ধি করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে প্রথমে বর্ণটাকে ভেঙে নিতে হবে, তারপরে যোগ, যেমন বসন্ত ঋতু, এখানে যোগ করে বসন্ত অর্থ, এই যে যেমন দেবযুক্ত ঋষি দেবর্ষি জানো ঠিক আছে, কিন্তু এইরকম টাইপের দিয়ে দিলে কনফিউশন হয়ে যায় যে কি করে করবো। তখন ভেঙে নিতে হবে সন্ধিটা কার মধ্যে, যেন বসন্ত অটা নিয়ে নেবে, এখান থেকে অ নিয়ে নিলাম, এখান থেকে রি নিয়ে নিলাম, দুটা বাদ দিলাম, অ আর এর জায়গায় কি আসবে, অ এর পরে রি থাকলে আমরা জানি অর হয়। তাহলে বসন্ত অর যোগ করলে বসন্তর, তার সঙ্গে তু যোগ করে দিলে বসন্তর তু, এইভাবে করবে, তাহলে জিনিসটা কি হবে, সুবিধা হবে বুঝতে। তারপরে কি বলছে, অ এর পর যদি রি থাকে তাহলে কি হবে, অল হবে। যেমন তব ঋকারহ, এখানে অ আছে, তারপর রি আছে, অ আর রির জায়গায় সন্ধি করলে কি হবে, অল হবে। তাহলে তবল কারহ যোগ করলে তবল কারহ, সেটা মম যুক্ত লিকারহ, মম ঋকারহ। তাহলে এখানে দেখলে দেখতে পাবে যে এখানে অ আছে, রি আছে, অল রি জায়গায় অল, মমল কারহ, সেটাই বলেছে মমল কারহ। ঠিক আছে, তাহলে অ এর পরে অ থাকলে কি হয়, আ হয়। অ এর পরে ই থাকলে কি হয়, এ হয়। অ এর পরে উ থাকলে কি হয়, ও হয়। অ এর পরে রি থাকলে কি হয়, অর হয়। অ এর পরে রি থাকলে কি হয়, অল হয়। ঠিক আছে, তাহলে অ এর পরে অ ই উ রি রি এত দূর পর্যন্ত আমরা জেনে গেছি। তার বৃদ্ধি সন্ধি, বৃদ্ধি সন্ধি কি কোন সূত্র দ্বারা হয়, বৃদ্ধি রেচি সূত্র দ্বারা। কার দ্বারা হয়, বৃদ্ধি রেচি। সেখানে তাহলে এই সন্ধির নাম কেন বৃদ্ধি সন্ধি, তার কারণ এই সন্ধির দ্বারা বৃদ্ধি হয়। বৃদ্ধি বলতে কি, গুণ মানে অ এ ও, আর বৃদ্ধি মানে হচ্ছে আ ওই ও। তার কারণ একটা সূত্র আছে, বৃদ্ধির আদ ঐচ, আ আর ঐচ, ঐচ মানে ওই ও, তার মানে আ ওই ও, এই তিনটে বর্ণকে ব্যাকরণে বৃদ্ধি নামে ডাকা হয়। গুণ নামে কাকে ডাকা হয়, অ এ এবং ও। আর বৃদ্ধি নামে কাকে ডাকা হয়, আ ওই এবং ও। এই তিনটে বর্ণ হয় এই সন্ধির ফলে। কখন হয় আ অথবা ওই অথবা ও, কখন হয়, সেখানে বলা হচ্ছে অ এর পরে যদি এইচ থাকে তাহলে বৃদ্ধি হয়। অ এর পরে কি থাকলে এইচ, এইচ মানে কি, এইচ মানে হচ্ছে এইচ প্রত্যাহার, এ ওং ওই ঔচ, এ ওং এর এ ও, ওই ঔচ এর ওই আর ও, তার মানে এ ও ওই ও, এই চারটে বর্ণ যদি থাকে তাহলে বৃদ্ধি হয়। মানে আ হতে পারে, ওই হতে পারে অথবা ও হতে পারে, এগুলোর মধ্যেই হবে, এগুলোর বাইরে হবে না। নিয়ম কি বলা হচ্ছে, এই নিয়মটা ভেঙে লিখলে, অ এর পর যদি এ অথবা ওই থাকে, অ এর পর কে থাকে, এ অথবা ওই, তাহলে সেখানে কি হবে, ওই হবে। কি হবে, ওই। যেমন পঞ্চ যুক্ত এতে, এখানে কি আছে, অ আছে, পরে কে আছে, এ আছে, তাহলে অ আর এ সন্ধি করলে কি হবে, ওই, যে কি হয়ে যায়, পঞ্চইতে। তেমনি তত্র যুক্ত এব, অ তারপরে এ আছে, তত্রৈব। এক যুক্ত একম, একৈকম। চিত্ত যুক্ত একাগ্রম, চিত্তৈকাগ্রম। ঠিক আছে, তাহলে অ এর পর এ বা ওই যাই থাকুক না কেন সেখানে কি হয়ে যায়, ওই হয়ে যায়। তেমনি এখানেও একই লজিকে যাবে, যে অ আর এর জায়গায় কেন ওই হলো, ও কেন হলো না, তার কারণ অ এর উচ্চারণ কণ্ঠ, এর কণ্ঠ তালু, তাহলে মিলিয়ে কণ্ঠ তালু, তার মধ্যে এই ওই ম্যাচ করছে, ও ম্যাচ করছে না। তারপরে বলছে অ এর পর যদি ও বা ঔ থাকে তাহলে সেখানেও কি হবে, ঔ হবে। যেমন মম ঔদাসীন্যম, মমোদাসীন্যম। মহা ঔষধম, মহৌষধম। গঙ্গা যুক্ত ওঘ, গঙ্গৌঘ।
তাহলে অ এর পরে বা আ এর পরে যদি ও বা ঔ থাকে তাহলে সেখানে কি হয়ে যায়, ঔ হয়ে যায়। কোন সূত্রের দ্বারা? বৃদ্ধির এচি সূত্রের দ্বারা। তাহলে যদি অ এর পরে অ থাকে তাহলে কি হবে, আ হবে, মানে সবর্ণ দীর্ঘ হবে। অ এর পরে ইক থাকে, ই উ রি রি যদি থাকে তাহলে সেখানে কি হয়ে যাবে, ই থাকলে এ, উ থাকলে ও, রি থাকলে অর, রি থাকলে অল। সেটা হচ্ছে গুণসন্ধি। কার দ্বারা হয়? আধগুণা সূত্রের দ্বারা। তারপরে কি বলছে, অ এর পরে এ বা ওই থাকলে ওই হয়, ও বা ও থাকলে ও হয়। এটা কি সন্ধি? বৃদ্ধি সন্ধি। তাহলে যদি আমরা ভালো করে দেখি, এখন জেনারেলি অ এর পরে কোনো স্বরবর্ণ যদি থাকে তাহলে সেখানে আমরা যোগ করলে কি পাবো সেটা পেয়ে গেছি। কোনো সন্দেহ আছে এখানে? সাধারণভাবে পেলাম না? পেলাম না? পেয়ে গেছি। ঠিক আছে, আমার ই উ রি লি আগেই শেষ হয়ে গিয়েছিল। ই এর পরে ই থাকলে কি হবে, তাহলে এখন ইটাও ই উ রি লি শেষ হয়ে গেছিল, অটাও শেষ হলো। অটা কিন্তু জেনারেলি শেষ হলো, তার কারণ এটা সামান্যভাবে বলা হয় এর কিছু ব্যতিক্রম জায়গা আছে। এর কি আছে? কিছু ব্যতিক্রম জায়গা আছে। তাহলে এখানে আমি কি বলেছিলাম দেখো, অ এর পরে যদি এচ থাকে তার মানে অ এর পরে এ বা ওই থাকলে কি হয়, ওই হয়। অ এর পরে ও বা ঔ থাকলে কি হয়, ঔ হয়। এইটার ব্যতিক্রম হচ্ছে অ এর পরে এ অথবা অ এর পরে যদি ও থাকে তাহলে সেখানে কি হবে, সেখানে এ অথবা ও হবে। ব্যতিক্রম নিয়ম। কোন জায়গাটায় হচ্ছে, এই যে পররূপ সন্ধি আসছে, এই পররূপ সন্ধির ক্ষেত্রে এটা হয়। কিভাবে হয় আমি আসছি, একদম ক্লিয়ার করে বলে দেব। বলা হচ্ছে অ আর এ তার থাকলে কি হয়, ওই হয়। এখন বলা হচ্ছে অ এর পরে যদি আমার কি থাকে, অ এর পরে যদি এ থাকে, অ এর পরে যদি কি থাকে, এ থাকে, তাহলে আমার সেখানে এ হবে। কি হবে? অ এর পরে যদি এ থাকে তাহলে আমার সেখানে কি হবে, এ হবে। তাহলে এখন একটু আগেই তো স্যার আপনি বললেন অ এর পরে যদি এ থাকে তাহলে ওই হবে। এখন আপনি আবার বলছেন অ এর পরে এ থাকলে এই হবে। এটা আবার কিরকম হলো? এই যে অ এর পরে এ থাকলে এ হবে, এইটা হবে তখনই যখন এই শর্তটা লাগু হবে। সেখানে কি শর্ত? এই অটা হতে হবে কোনো উপসর্গের। এই অটা কার হতে হবে? কোনো উপসর্গের। আর এই এটা হতে হবে কোনো ধাতুর। কোনো ধাতুর যদি এই রকম কন্ডিশন থাকে তাহলে সেখানে অ এর পরে এ থাকলেও ওই হবে না, কিন্তু অ এর পরে এ থাকলেও সেখানে এই হবে। কি হবে? এ হবে। যেমন উদাহরণ দেখানো হচ্ছে দেখো, প্রযুক্ত এ যাতে সন্ধি করে কি রূপ দেখানো হয়েছে, প্রে যাতে। যদি আমি আগের নিয়ম অনুসারে সন্ধি করতাম এখানে, তাহলে অ এর পরে এ থাকলে কি হয়, ওই হয়। তাহলে এখানে প্রযুক্ত এ যাতে সন্ধি করলে কি হওয়া উচিত ছিল, প্রয়োজতে। কিন্তু প্রয়োজতে না হয় এখানে কি রূপ হলো, প্রে যাতে। এখন প্রশ্ন কেন হলো, তার কারণ হচ্ছে এখানে বলাই হয়েছিল কন্ডিশন যে উপসর্গ, অটা যদি উপসর্গের হয় আর এটা যদি ধাতুর হয় তাহলে সেখানে ওই না হয়ে এ হবে। তাহলে এখানে প্র আছে, প্র উপসর্গের অ, প্রয়ের যে অ, এটা প্র উপসর্গ, প্র পরা অপসম। আর এ যাতে হচ্ছে এজরি ধাতু, তার ধাতুর এ, তার জন্য এখানে আমার বৃদ্ধি না হয়ে এখানে পররূপ সন্ধি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই সন্ধির নাম পররূপ কেন? পররূপ এই কারণে, পররূপ সন্ধি তাকেই বলে যাদের মধ্যে সন্ধি হয় তাদের মধ্যে যে বর্ণটা পরে আছে সেটাই যখন হয়ে যায়, পরের যে রূপটা সেই রূপটাই যদি থেকে যায় সন্ধি করার পরেও, তখন তাকে পররূপ বলে। যদি ভালো করে আমরা এখানে খেয়াল করে দেখি, এখানে সন্ধি কার মধ্যে, প্রয়ের অ, এ জাতের এ, এদের মধ্যে তো সন্ধিটা হচ্ছে। অ আর এ, এদের মধ্যে সন্ধি হচ্ছে। ভালো করে দেখো, অ আর এর মধ্যে সন্ধি করে কি পড়ে থাকে, এ পড়ে থাকে। তাহলে অ আর এর মধ্যে পরে কে আছে, এ আছে। তাই অ আর এ সন্ধি করে এ হয়ে যায়, তাহলে পরের যে রূপটা ছিল সেটাই হয়ে যায়। ওর জন্য এই সন্ধির নাম পররূপ সন্ধি। তাহলে অ এর পর এ থাকলে এই সন্ধির নিয়ম অনুসারে কি হবে, এখানে অ আর এর জায়গায় আমার কি হয়ে যাবে, এ হয়ে যাবে। তাহলে প্র এ প্রে যতে যোগ করলে কি হবে, প্রে যতে। এটা এজন্যই হলো, তার কারণ এখানে অটা উপসর্গের, এটা ধাতু। এখানে যদি ভালো করে দেখি, পঞ্চ এতে পঞ্চইতে, এখানে পঞ্চ হচ্ছে একটা শব্দ, পঞ্চ কোনো উপসর্গ নয়। একৈকম, একও শব্দ কোনো উপসর্গ নয়। চিত্ত উপসর্গ নয়, শব্দ। তার জন্য এখানে বৃদ্ধি হয়েছে। যদি এটা উপসর্গ আর ধাতুর হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হতো, সেখানে কিন্তু পররূপ হতো। এটা কোন সূত্রের দ্বারা হয়, এঙি পররূপম সূত্রের দ্বারা। এঙি পররূপম বলতে, এঙি বলতে কি,
এং প্রত্যাহার। এং প্রত্যাহার মানে কি? এং প্রত্যাহারে কে কে আছে? এং মানে তো এ ওং, মানে এ আর ও। তার মানে অ এর পর যদি এ থাকে, আরেকটা কি বললাম, অ এর পরে যদি কি থাকে, ও থাকে, তাহলে কি হবে? পররূপ হয়। পররূপ হয় মানে ও হবে। পররূপ মানে পরে কি আছে? অ আর ও এর মধ্যে ও আছে, ও হবে। তাহলে কখন হবে? এখানেও সেম কন্ডিশন। তখনই হবে এই অটা যদি কার হয়? উপসর্গের হয়। ওটা কার হয়? ওটা যদি কোনো ধাতুর হয়। যদি কোনো ধাতুর হয় তাহলে আমার সেখানে কি হবে? সেখানে আমার পররূপ হবে। এখানে দেখো উপ, এখানে উপ হচ্ছে উপসর্গ, তার পয়ের পরে অ আছে, আর এখানে কি আছে? ও সাথী ও ধাতু আছে, তাহলে ও। তাহলে এখানে অ আর ও এর মধ্যে যদি পররূপ করা হয়, তাহলে অ আর ও এর মধ্যে পরে ও আছে, তাহলে অ আর ও এর জায়গায় কি হয়ে যাবে? ও হয়ে যাবে। দিয়ে আমার কি উপ ও উপসতী যোগ করে দিলে কি রূপ হয়ে যাবে? উপসতী। এখানে বৃদ্ধি কেন হয়েছে? এখানে দেখো মম ঔদাসীন্য। মম হচ্ছে শব্দ, কোনো উপসর্গ নয়। মহা ঔষধম, মহা শব্দ, মহৎ শব্দ। মহৌষ্ণিয়ম, তাহলে এখানে শব্দ, এখানে উপসর্গ নয়। যদি উপসর্গের হয় তাহলে কি হবে? সেখানে পররূপ হয়ে যাবে, সেখানে কিন্তু বৃদ্ধি হবে না। এবং এটা কিন্তু শুধুমাত্র এ আর ও এর ক্ষেত্রে, ওই আর ওর ক্ষেত্রে কিন্তু বলে। তার মানে ওই আর ও থাকলে চোখ বন্ধ করে বৃদ্ধি, কিন্তু এ আর ও থাকলে সেখানে একটু খেয়াল করতে হবে যেখানে উপসর্গ আছে কি নেই। যদি থাকে তাহলে আমাকে পররূপে যেতে হবে, যদি না থাকে তাহলে বৃদ্ধি। বোঝা গেছে পার্থক্যটা? আমরা দেখলাম যে অ নিয়ে আমরা যে আমাদের জেনারেল নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো আমরা এখানে শেষ করলাম। ঠিক আছে? অ এর জন্য আর একটি স্পেশাল নিয়ম আছে, সেই ব্যতিক্রম নিয়মটাও আমি এখানে তোমাদের একদম প্রসঙ্গবশত আমি এখানে দেখিয়ে দেবো। সেই নিয়মটা হচ্ছে অ, এই অটা যদি কার থাকে? উপসর্গের থাকে। কার থাকে? উপসর্গে। তারপরে যদি দুটি ধাতু এতি অথবা এ ধাতে, এতি অথবা এ ধাতে যদি থাকে, তাহলে ভালো করে যদি খেয়াল করে দেখো, এইটা হচ্ছে এ বি যেটা হলো, এইটারও ব্যতিক্রম হচ্ছে এইটা। অ হচ্ছে কার বললাম? উপসর্গের। তারপর যদি কি ধাতু থাকে? এতি ধাতু অথবা এ ধাতে। খেয়াল করে দেখলে এই নিয়মটা এখানে লেগে যাচ্ছে না? লেগে যাচ্ছে না? এখানে উপসর্গের অ আর ধাতুর এ, এটা লাগছে তো। কিন্তু এখানে হচ্ছে এতি আর এ ধাতু, এটা স্পেশাল। এই দুটো ধাতু বাদ দিয়ে এই নিয়মটা লাগবে। যেমন এখানে এজতে আছে, এখানে এজতে কি এতি আর এ ধাতুর মধ্যে পড়ে? পড়ে না। যদি এই অ উপসর্গের অ তারপরে এতি আর এ ধাতে থাকে, তাহলে সেখানে পররূপ না হয়ে সেখানে বৃদ্ধি হয়ে যায়। সেখানে কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়, সেখানে ওই হয়ে যায়। যেমন উদাহরণ হচ্ছে, মানে অ এর পর যদি এ থাকে এবং সেই এটা যদি এতি অথবা এ ধাতের হয়, ভালো করে খেয়াল করে দেখো, অ এর পরে এ থাকলে কি হয়? পররূপ হয়। অ এর পরে এ থাকলে কি হয়? পররূপ হয়। কখন? যদি সে এটা ধাতুর হয়। সেখানেও একটা মানে কন্ডিশন একটা দিচ্ছে যে সেটা এতি এবং এ ধাতে বাদ দিয়ে, যদি এতির এ হয় অথবা এ ধাতের এ হয়, তাহলে অ আর এ যোগ করে কি হয়ে যাবে? ওই হয়ে যাবে। উদাহরণ একদম তোমার একটা দুটো উদাহরণ মনে রাখলে এটা হবে উপযুক্ত এতি। কি হবে? তেমনি উপযুক্ত এ ধাতে, হতে। ঠিক আছে? এই দুটো বাদ বাকি যদি যে কোনো ধাতু হোক, সেখানে কি হয়ে যাবে? পররূপ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আবার আমি বলছি, অ এর পরে এচ থাকলে নরমালি কি হয়? বৃদ্ধি হয়। সেখানে দুটো কন্ডিশন। যদি সেখানে উপসর্গ ধাতু থাকে তাহলে সেখানে বুঝতে হবে এখানে হবে না। সেখানে উপসর্গ ধাতু থাকলেও সেই ধাতুটাতে যদি এতি অথবা এ ধাতে এই দুটো ধাতু হয়, তাহলে কিন্তু বৃদ্ধি হবে। এই যে বৃদ্ধিটা, এই যে নিয়মটা, এইটা হচ্ছে এত্তে ধত্যুৎসু সূত্রের দ্বারা হয়। কার দ্বারা হয়? এত্তে ধত্যুৎসু সূত্র। ঠিক আছে? এইটা পরবর্তীকালে বিশেষ নিয়মে গিয়ে তোমাদের এখানে বলা আছে, বিশেষ নিয়মে গিয়ে এখানে বলা হবে এই যে এখানে। কিন্তু এটা যেহেতু ওই প্রসঙ্গে চলে এসছে তাই আমি ওখানেই বলে দিলাম, কারণ যাতে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? এইটা হচ্ছে আদতে অন্য সূত্রের দ্বারা হয়। ঠিক আছে? তাহলে আমি আবার বলছি, অ এর পরে অ থাকলে আ হয়। কোন সূত্রের দ্বারা? অকস্য বর্ণে দীর্ঘ সূত্রের দ্বারা। অ এর পরে ই থাকলে এ হয়, অ এর পরে উ থাকলে ও হয়, অ এর পরে রি থাকলে অর হয়, অ এর পরে রি থাকলে অল হয়।
এটা হচ্ছে গুণসন্ধি, কার দ্বারা হয়? আদগুণ সূত্র দ্বারা হয়। তারপরে জেনারেল নিয়ম হচ্ছে অ এর পরে এচ থাকলে এ বা ওই থাকলে ওই হয়, আর অ এর পরে ও বা ও থাকলে ও হয়। এটা জেনারেল নিয়ম, এটাকে বলে বৃদ্ধি সন্ধি, সেটা হয় বৃদ্ধি রেচি সূত্রের দ্বারা। সেখানে একটা কন্ডিশন বলা হলো যে অ এর পর যদি এ থাকে অথবা অ এর পর যদি ও থাকে, সেখানে একটু দেখে নিতে হবে ওই অটা উপসর্গের কিনা, এটা অথবা ওটা ধাতুর কিনা। যদি হয় তাহলে সেখানে বৃদ্ধি হবে না, কিন্তু সেখানে পররূপ হবে। তার মানে অ এর পর এ থাকলে অ আর এর জায়গায় এ হয়ে যাবে, অ এর পরে ও থাকলে সেখানে ও হয়ে যাবে। যেমন প্র এ যাতে প্রে যাতে, উপ ঔষধি উপৌষধি। সেখানে আবার একটা কন্ডিশন যে অ যদি উপসর্গের হয় আর এটা যদি এতি অথবা এ ধাতে ধাতুর হয়, তাহলে পররূপ যদিও পাচ্ছিল তাকে বাদ করেও সেখানে বৃদ্ধি হবে। সূত্র আছে এতে ধাত্তি উৎসু, তার জন্য সেখানে উপই ধাতে অথবা উপইতি এরকমই হয়। বাদ বাকি একারাদি যে ধাতু আছে, তা ওকারাদি ধাতুর ক্ষেত্রে কোনো বাধা নেই। যদি একার আদিতে আছে এমন ধাতু যদি হয় যেমন এ জাতে, তাহলে সেখানে পররূপ হবে, আর যদি এতি হয় তখন কিন্তু সেখানে বৃদ্ধি হবে। ও এর ক্ষেত্রে চোখ কান বন্ধ যদি ধাতুর হয় তাহলে সেখানে পররূপই হবে, কারণ ও এর বাধা দেওয়ার জন্য কোনো সূত্র নেই। তাহলে অটা আমরা শেষ করলাম, কোন সমস্যা আছে অতে? বেশ, তাহলে অ এর হলো, ইয়ের হয়েছে, উয়ের হয়েছে, রিয়ের হয়েছে, রিয়ের হয়েছে। তাহলে এই সন্ধিগুলো আমরা শিখে গেছি। এরপর আমাদের কি বাকি আছে? এ ও ওই ও, এ ও ওই ও। বলছে এর পরে যদি আ অথবা ইচ, তার মানে যদি এটাকে একদম সহজ করে আমি বলি, এর পরে হ্রস্ব অ বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকবে। আবার বলছি, এর পরে হ্রস্ব অ বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকবে, ঠিক আছে? ও এর পরে হ্রস্ব বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ, যে কোনো স্বরবর্ণ, ঠিক আছে? যদি থাকে তাহলে কি হবে বলা হচ্ছে। ওইর পরে এইখানে যেটা বলা হয়েছে, এখানে এটা বলার দরকার নেই, এখানে অচ বললেই হবে, এখানেও অচ বললেই হবে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কোথায় সমস্যা কোথায় আছে? এ আর ও এর ক্ষেত্রে। এ আর ও এর ক্ষেত্রে কি বলো? এর পরে হ্রস্ব বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে এর জায়গায় কি হয়? অই হয়। ও এর পরে হ্রস্ব স্বরবর্ণ বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে কি হয়? অব হয়। ওইর পরে যে কোনো, এখানে কোনো কন্ডিশন নেই, যে কোনো স্বরবর্ণ থাকলে ওই জায়গায় আই হয়। ও এর জায়গায় যে কোনো স্বরবর্ণ পরে থাকলে ও এর জায়গায় আব হয়। তাহলে আলটিমেটলি কি কি হয়? অয়, অব, আই, আব। এটাকে যোগ করি, অয়ব, অয়বাই, অয়বায়াব। ওর জন্য এই সন্ধির নাম দেওয়া হয় অয়বায়াব সন্ধি। কোন সূত্রের দ্বারা হয়? এচোয়ে বায়াবহ, এই সূত্রের দ্বারা। তার মানে হচ্ছে এর পরে হ্রস্ব বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ, যেমন উদাহরণ দিচ্ছে হরে যুক্ত ইহা, হরে যুক্ত ইহা, তাহলে এখানে কি আছে? এ আছে, তাহলে এর পরে কি আছে? স্বরবর্ণ আছে, তাহলে এখানে এর জায়গায়, এর পর তো অ নেই, তাহলে এখানে এর জায়গায় অই হবে, হরই ইহা। যোগ করে দিলে কি হবে? হরই ইহা। বিষ্ণু ইহা বিষ্ণব, ইহা যোগ করে বিষ্ণবিহ। তেমনি কসময় অয়াচ্ছাত, এখানে ওই আছে, তারপর স্বরবর্ণ আছে, এখানে অ এর কন্ডিশন কিন্তু নেই, যে কোনো স্বরবর্ণ ওই জায়গায় আই হয়ে যাবে, কসমাই অয়াচ্ছাত। তারপরে বালৌ আগত, এখানে ও আছে, তারপর যে কোনো স্বরবর্ণ আছে, ও এর জায়গায় আব হয়ে যায়, বালা বাগত। যোগ করে দিলে বালা বাগত, কসমায় অচ্ছাত। ঠিক আছে? এখানে আরেকটা যে জায়গা আছে, এই যে অন্তঃস্থ এবং ব গুলো বিকল্পে লোপ হয়ে যায়। বিকল্পে কি হয়ে যায়? লোপ হয়ে যায়। তাহলে যদি আমার এখানে বিকল্পে বয়ের লোপ হয়ে যায়, কি পড়ে থাকবে? বিষ্ণু ইহ। কসমা আয়াচ্ছদ, ইহার যদি বিকল্পে লোপ হয়ে যায়, কসমা আয়াচ্ছদ। বালা বা আগত, বয় যদি বিকল্পে লোপ হয়ে যায়, বালা আগত। এই বিকল্পে লোপটা এখন পরে রাখো। এইটাকে বুঝতে পেরেছো? এর পরে অ বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে এর জায়গায় অই হয়। ও এর পরে অ বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ পরে থাকলে অব হয়। ওইর পরে যে কোনো স্বরবর্ণ থাকলে আই হয়। ও এর পরে যে কোনো স্বরবর্ণ থাকলে আব হয়। এখানটা ক্লিয়ার আছে? ইহ হরই ইহ, বিষ্ণু ইহ বিষ্ণবিহ, কসময় আচ্ছদ কসমায় আচ্ছদ, বালৌ আগত বালাও আগত। এবার এখানে একটা সূত্র আছে লোপ সাকল্যস্য। কি সূত্র আছে? লোপ সাকল্যস্য, লোপ সাকল্যস্য। এই সূত্র অনুসারে
অন্তস্থ জ এবং বয়ের বিকল্পে লোপ হয়, তার যে পক্ষে লোপ হয়ে যায় হর ইহ, বিষ্ণু ইহ, কসমা অয়াচ্ছাত, বালা আগত। ঠিক আছে, এইটা মাথায় না রাখলেও হবে, এইটুকু শুধু মাথায় রাখতে হবে যে এর পরে অ বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে এর জায়গায় অই হয়, ওইর পরে অ বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে অব হয়, ওইর পরে যে কোনো স্বরবর্ণ থাকলে আই হয়, ওইর পরে যে কোনো স্বরবর্ণ থাকলে আব হয়। তাহলে এখন প্রশ্ন, স্যার আপনি এখানে হ্রস্ব অকার গুলো বাদ দিলেন কেন এ আর ও এর ক্ষেত্রে? তার কারণ তার জন্য স্পেশাল সন্ধি আছে, সেটার নাম হচ্ছে পূর্বরূপ সন্ধি। কি সন্ধি বলা হচ্ছে? পূর্বরূপ সন্ধি। কোন সূত্রের দ্বারা হয়? এং অহ পদান্তাদতি, এই সূত্রের দ্বারা হয়। এই সন্ধির কন্ডিশন কি? এই সন্ধির কন্ডিশন হচ্ছে এর পরে যদি অ থাকে, কার পরে? এর পর যদি অ থাকে, তাহলে সেখানে কি হয়? পূর্বরূপ। তাহলে কার কার সন্ধি হচ্ছে? এ আর অ, তাদের মধ্যে পূর্বে কে আছে? এ আছে, তাই এ হয়ে যায় বলে একে বলা হয় পূর্বরূপ সন্ধি। ও আর অ, তার মধ্যে সন্ধি হলে পূর্বে কে আছে? ও, তাই ও রয়েছে। মানে গ্রামে অস্মিন যোগ করে দিলেই গ্রামে অস্মিন। এখানে দেখা লুপ্ত আকার এখানে বা অবগ্রহ যাই বলো না কেন, এইটা এখানে দেখানো আছে, এইটা জেনে রাখবে। এইটা হচ্ছে শুধুমাত্র বোঝার সুবিধের জন্য। এইটা দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নেই, দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তুমি এরকমও লিখতে পারো গ্রামে অস্মিন, শুধুমাত্র বোঝার সুবিধের জন্য অবগ্রহ দেওয়া হয় বা লুপ্ত আকারের চিহ্ন দেওয়া হয়, ওটা লিপিতে দেওয়া হয়, উচ্চারণে কিন্তু কিছু নেই গ্রামে স্মিন। তাই ওটা দিলেও চলে, না দিলেও চলে। তাহলে এখানে এ আর অ এ সন্ধি হয়ে কি হয়ে গেছে? এ হয়ে গেছে। তাহলে এখানে পূর্বের যে রূপ সেটা হয়েছে, ওর জন্য এ সন্ধির নাম কি? পূর্বরূপ সন্ধি। তাহলে এর পরে অ থাকলে কি হয়? পূর্বরূপ সন্ধি হয়। ও এর পরে অ থাকলে বায়ু অত্র, বায়োত্র, পুরুষ অত্র, পুরুষোত্র। ঠিক আছে, আর অ বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে অই, অব, ওই থাকলে আই, ও থাকলে আব। তাহলে এখন আর কোন স্বরবর্ণ বাকি রইলো যেগুলোর জন্য নিয়ম বলা হয়নি? কিন্তু আমাদের কথা, ঠিক আছে, সব বলা হয়ে গেছে। যদি আমি একবার রিপিট করে দিই, আমি একবার রিপিট করে দিচ্ছি একদম চট করে। অ এর পরে যদি অ থাকে তাহলে আ হবে, অ এর পরে ই থাকলে এ হবে, অ এর পরে উ থাকলে ও হবে, অ এর পরে রি থাকলে অর হবে, অ এর পরে রি থাকলে অল হবে, অ এর পরে এ বা ওই থাকলে ওই হয়, তখনই হয় যদি ধাতু আর উপসর্গের না হয়। অ এর পরে ও বা ও থাকলে ও হয়। ঠিক আছে, তারপরে কন্ডিশন কি এলো? তারপরে কন্ডিশন এলো অ আর এ যদি থাকে, সেটা অটা যদি ধাতুর হয় আর এটা যদি উপসর্গের হয়, তাহলে সেখানে পররূপ হয়, অর্থাৎ অ আর এর জায়গায় এ হয়ে যাবে, যেমন প্র এ যাতে প্রে যাতে। তার বলা অ তারপর যদি ও থাকে, সেখানে ধাতু আর উপসর্গ হয়, সেখানেও পররূপ হয়ে যায়, উপযুক্ত ঔষধি উপৌষধি। সেখানে এর ক্ষেত্রে আরো একটা কন্ডিশন লাগানো হলো, যদি অটা উপসর্গের এটা ধাতুর হলেও সেটা যদি এতি অথবা এ ধাতে এই দুটোর যদি হয়, তাহলে সেখানে বৃদ্ধি হয়। কোন সূত্রের দ্বারা? এতে ধাপ্তি উৎস, যেমন উপ এতি উপইতি, উপ এ ধাতে উপই ধাতে। এটা দিয়ে আমার কি গেল? এটা দিয়ে আমার অয়ের সমস্ত চলে গেল। ই দিয়ে কি এলো? ই এর পর যদি ই থাকে তাহলে দীর্ঘ ই হয়, সবর্ণ দীর্ঘ সন্ধি, অকস্ববর্ণ দীর্ঘ। ই এর পরে যদি ই বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকে, তাহলে সেখানে অন্তস্থ জ হয় ই এর জায়গায়, ইকো এনেছে সূত্রের দ্বারা। উ এর পরে যদি উ থাকে, তাহলে সেখানে সবর্ণ দীর্ঘ, অকস্ববর্ণ দীর্ঘ দ্বারা। উ এর পরে উ বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে উ এর জায়গায় ব হয়, ইকো এনেছি দ্বারা। রি এর পর যদি রি থাকে অথবা রি থাকে, তাহলে সেখানে সবর্ণ দীর্ঘ সন্ধি হয়, অকস্ববর্ণ দীর্ঘ দ্বারা। রি এর পরে রি বা রি বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ যদি থাকে, তাহলে রি এর জায়গায় র হয়। কোন সূত্র দ্বারা? ইকো এনজি সূত্রের দ্বারা। রি এর পরে যদি রি থাকে অথবা রি থাকে, তাহলে সেখানে দীর্ঘ রি হয়ে যায়, অকস্ববর্ণ দীর্ঘ সূত্রের দ্বারা। রি এর পরে রি বা রি ব্যতীত যে কোনো বর্ণ যদি থাকে, রি এর জায়গায় ল হয়ে যায়। কোন সূত্রের দ্বারা? ইকো এনজি সূত্রের দ্বারা। তাহলে অ ই উ রি রি শেষ হয়ে গেল। তারপর কি থাকছে? এ ও ওই ও। সেখানে বলা হচ্ছে এর পরে যদি হ্রস্ব বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে এর জায়গায় অয় হয়, ও এর পরে হ্রস্ব বাদ দিয়ে যে কোনো স্বরবর্ণ থাকলে অব হয়, ওইর পরে যে কোনো স্বরবর্ণ থাকলে আই হয়, ও এর পরে যে কোনো স্বরবর্ণ থাকলে আব হয়। কোন সূত্রের দ্বারা? এচয়া বায়ব সূত্রের দ্বারা। তাহলে এ আর ও এর ক্ষেত্রে হ্রস্বটাকে বাদ দিয়ে রেখেছিলাম, তার ক্ষেত্রে বলা হয় এর পর যদি অ থাকে, তাহলে সেখানে পূর্বরূপ সন্ধি হয়। কোন সূত্রের দ্বারা? এং পদান্তা দতি, যেমন গ্রামে অস্মিন গ্রামে স্মিন। এর ও এর পর যদি অ থাকে, হ্রস্ব অ যদি থাকে, তাহলে সেখানে কি হবে? সেখানেও পূর্বরূপ সন্ধি হবে। কোন সূত্রের দ্বারা? এং পদান্তা দতি, যেমন বায়ু বায়ু অত্র বায়ুত্র। আশা করি পুরোটাই আমাদের একদম রিক্যাপ হয়ে গেল।
ঠিক আছে?